যে ঘটনা শেয়ার করবো তার নাম রাশেদ সাহেব, এবং রেফায়েত ভাই তার নামটা আমাকে ছদ্মনাম হিসাবে ইউজ করতে বলেছে, আমি সেটাই করছি। সেদিন তিনি অফিস থেকে বাসায় ফেরত আসার সময় ঘাড়ের মধ্যে এক প্রকার দাগ দেখা যায় তার, এবং ঘাড়ের দাগটা বেশ বড় দেখা যায় এবং মাঝখান দিয়ে মনে হচ্ছিল কিছু একটা কামড় দিয়েছে। তিনি বাসায় ফেরত আসেন এবং ফেরার পরে রাতে খাওয়া দাওয়া করবার পর তার আর কিছুই মনে নাই। কাহিনী কি, মনে নাই কেন? তার ওয়াইফের নাম সোহানা। তো বর্ণনা দিয়ে তিনি বলেন, সেদিন অফিস থেকে ফেরত আসার পর তিনি রাতে খেয়ে শুয়ে পড়েন। ঘুমের মধ্যে তিনি 4 থেকে 5 বারের মতো উঠে যান এবং ঘুম থেকে উঠেই চিৎকার দিচ্ছিলেন। তিনি তার মৃত বাবাকে বারবার এই বলছিলেন ঘুমের মধ্যে, বাবা তুমি আমার সব, তোমাকে কেউ আমার থেকে দূরে নিতে পারবে না, এই বলে চিৎকার করে তিনি বারবার এই কথাগুলো বারবার বলছিলেন। তো ভোরে ফজরের আজানের পর ঘুম আসলো, সকাল 6টা হাতে তিনি বসে আছেন। সেই যে বসে আছেন, কোনো কথা বলছেন না, কারোর সাথে কোনো কনভারসেশনে যাচ্ছে না। তার ওয়াইফ বারবার জিজ্ঞেস করেছে কাহিনী কি, কি হয়েছে, কথা বলো একটু, কিন্তু ওনার ওয়াইফের সাথে উনি কথা বলছিল না, সোহানা আপুর সাথে। বাসার সবাই সেদিন থেকে একটা গন্ধ পেতে থাকে, কাঁঠাল পচা গন্ধ। গন্ধটা পাশের লোকজনরা কেউ পাচ্ছে না, শুধু বাসার ভেতরের লোকজনরা পাচ্ছে, এবং বাজে ভাবে চারিপাশে ভরে গেছে। অনেক সময় কাঁঠালের জিনিসপত্র রেখে রাস্তায় চলে যায়, ওটা থেকে গন্ধ বেরা ঠিক একই রকম গন্ধ। তার রুমে খাওয়া দেওয়া দিতে গেলে সোহানা আপুকে একদিন ওই দিনই বিকালবেলা দুপুরবেলা খাওয়া দিতে যায়, তিনি সোহানা আপুকে কামড় দিয়ে বসে, এবং এত জোরে কামড় দেয় সেটা সোহানা আপুর সহ্যের বাইরে ছিল, এবং মাংস উঠিয়ে ফেলে। তৎক্ষণাৎ তাকে সোহানা আপুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, এবং এটা সাডেনলি হয়। ডাক্তার ড্রেসিং করে বাসায় পাঠিয়ে দিলে তিনি বাসায় এসে দেখেন উনি সবাইকে কামড়িয়েছেন, যেটা এবং একটাই কথা বলছেন, এই কথাটার ভয়েস এবং এই ভাষাগুলো তার ছিল না। তিনি কি বলছিল বাসার সবাইকে, প্রায় 1 বছর ধরে খাওয়া খাই না, তোদের সবাইকে খাবো, আমি তোদেরকে খেয়ে ফেলবো, কোথায় আছিস, এই চা পাতিটা দে। গলাটা মনে হচ্ছে ভাঙা একটা গলা, কে যেন ভেতর থেকে কথা বলছে, এবং কর্কট টাইপের গলা, ভেতর থেকে আসতে চাচ্ছে না, বের হতে চাচ্ছে না, এরকম একটা গলা। তাকে আটকে রাখা যাচ্ছিল না একদম। লাথি মেরে তিনি ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে ফেলে এবং পায়ের রক্ত নিজে চেটে চেটে খায়। এরকম অবস্থায় কারোরই সাহায্য নেওয়া যাচ্ছিল না, ইভেন নিজেরাও ওনারা সামনে যেতে পারছিল না। না পেরে সোহানা আপু তার বাবা মাকে ফোন দেয়। তো রাশেদ ভাই যিনি ভিকটিম, তার বাবা মা কেউই জীবিত নয়। রাশেদ ভাই তার নিজের বাসায় থাকতো, তার মেয়ে ছিল 2টা, তার স্ত্রী এবং কাজের মেয়ে। রাশেদ ভাইয়ের বয়স হচ্ছে 45 বছর। তো ওই সোহানা আপুর বাবা মাকে কল দেওয়ার পর তারা বাসায় আসে, এবং পুরো বাসায় সোহানা আপুর বাবা 3 কুল পানি করে ফু দিয়ে ছিটিয়ে দেয়, এবং এটা তার অভ্যাস দেখে তিনি করেন। তিনি বাসায় রেখে সোহানা আপুর ছোট ভাইকে তিনি বাসায় রেখে যান, সাথে করে নিয়ে এসেছিলেন, বাসায় রেখে যান। সেই ভাই যখন দোতলা দেখলো ব্যবস্থা বেগতিক, তখন তিনি তাকে একটা রুমের মধ্যে আটকে রাখার চেষ্টা করলেন। সেখানেও তোলপাড়, সেখানেও ভাঙাচোরা। তাকে যে বাঁধবে সেই শক্তিটা পর্যন্ত কারো নেই। একবার চেষ্টা করে রেখেছিল তারা বাঁধার, তাদের গেস্ট রুমে তাকে নিয়ে কোনো মতে আটকে রাখার ট্রাই করলেও সেই গেস্ট রুমের মধ্যে তোলপাড় করতে থাকে। যদিও সেখানে তেমন একটা আসবাবপত্র ছিল না, ভয় ছিল একটাই, উনি নিজের ক্ষতি করে বসে। সোহানা আপুর বাবা একজন সাইকিয়াট্রিস্ট চিনতেন, সেই সাইকিয়াট্রিস্টের নিয়ে তাদের বাসায় নিয়ে আসেন। সাইকিয়াট্রিস্ট দেখে বলেন ওনার মনে হয় সিজোফ্রেনিয়া হয়েছে। আপনারা জানেন কিনা সিজোফ্রেনিয়া হলে কি হয়? সিজোফ্রেনিয়া হলে অনেক ফিস শব্দ আসতে থাকে, ইভেন সুইসাইড পর্যন্ত সিজোফ্রেনিয়া রোগীরা করে ফেলতে পারে। আচ্ছা, উনি বলেন যে ওষুধগুলোকে ওনাকে খাইয়ে দিবেন প্রতিদিন রাতের বেলা, যদিও তার অ্যাক্টিভিটি রাতের বেলায় তেমন দেখা যাচ্ছিল না, উনি যা করছিল দিনে করছিল। তো তাকে রাতে ওষুধ খাইয়ে দেয় এবং এক প্রকার জোর জবরদস্তি করে ওষুধ খাওয়ায়। রাতে সবাই ঘুমিয়ে যায়। সোহানাপুর ভাইয়ের বয়স অলমোস্ট 25, কিন্তু তিনিও শক্তিতে পারেন না। তো সোহানা আপু এবং তার ছোট ভাই ওই বাসায় অবস্থানরত রাতের বেলা ঘুমের মধ্যে দেখে তাদের বাসায় একটা মানুষ বারান্দায় দাঁড়িয়ে আছে, মাছ কাটার একটা রামদা হাতে। ঘোমটাওয়ালা লোকটা পুরা শরীর কালো কাপড়ে ঢাকা। তিনি ওই রামদা নিয়ে অনেকগুলো সাপের সহিত কয়েকটা মাথা তার চারপাশে। রাতের অন্ধকারে বারান্দায় তিনি স্পষ্ট। মাথাগুলোর চেহারা বোঝা না গেল, প্রত্যেকটা মাথাই হাসছে, হেসে আছে। ঘুম যাদের ভাঙে তারা সবাই সকালে এ নিয়ে ঘুম থেকে ওঠার পরে কথা বলছিল না। যখন কথা ওঠে তখনই তার ভাই এবং তিনি এই জিনিসটার কথা বলে, এবং কাজের মেয়েটাও ঠিক একই জিনিস দেখেছে।
ওই বাসায় সেদিন রাতে সারা রাত নাকি দেয়ালের মধ্য থেকে আসছে কান্নার শব্দ। কে যেন দেয়ালের ওপাশ থেকে গড় গড় করে শব্দ করছিল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। বাথরুমের উপরে স্টোররুম থেকে আসছিল ইকো হওয়া হাসির শব্দ। রাতের বেলা সোহানাপুর ভাই উঠেছিল সেই বাথরুমে যাবার সময়। অসংখ্য, আপনারা জানি না, অনেকে ক্যারা বলে, অনেকে চেলা বলে, বাথরুমের আশেপাশে দেখে তিনি ভয়ে কমন বাথরুমে চলে গিয়েছিল। এর মধ্যে সোহানাপুর বাবা বুঝে গেলেন এটা আর কোনো সাইকিয়াট্রিস্টের কাজ না, এটা স্পিরিচুয়াল কাজ, এখানে হুজুর আনতে হবে। প্রথমে ঢাকার অদূরে গাজীপুর থেকে একজন হুজুরকে নিয়ে আসা হয়। তিনি বাসায় ঢুকে সবার আগে বলেন, এই বাসায় কেউ কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে, এই দোয়া দিয়ে যাচ্ছি, এগুলি বারান্দায় এবং বাড়ির জানালাগুলোতে বেঁধে রাখবেন, খারাপ জিনিস ঢুকে গেছে। আচ্ছা, আমি কি রুগীকে দেখতে পারি? তো সেই হুজুরকে নিয়ে রাশেদ সাহেবের রুমে যাওয়া হয়। রাশেদ সাহেব একদম নর্মাল অবস্থায় দেখতে পায়, কিন্তু যারা সাথে ছিল সোহানাপু, তারা দেখে ভয় পেয়ে যান। তার চোখ একদম লাল অবস্থায় ছিল। তো সোহানাপু বলেন, দেখেন ওর অবস্থা কি, ওর চোখ তো লাল হয়ে আছে। কিন্তু হুজুর সব নর্মাল দেখছিল। হুজুর বলেন, আজ রাতে আমার জিন আসবে, আমি দেখব তার কি অবস্থা। তো তিনি রাতের বেলায় আদৌ কাউকে পাঠিয়েছিলেন কিনা এটা কেউ বলতে পারবে না, কারণ কেউই টের পায় নাই। সেই রাতে রাশেদ ভাইয়ের অবস্থা আরও খারাপের দিকে যায়। তিনি নিজের হাতেই নিজেই দেয়ালে ঘুষি মারছিলেন এবং বলছিলেন, কে তুই, বের হ দেয়াল থেকে, বের হ। তিনি পরের দিন সকালে একদম নর্মাল আচরণ শুরু করে দেয়। অফিসে যাবেন বলে জোর করতে থাকেন, কিন্তু তার ওয়াইফ সোহানাপু তাকে অফিসে যেতে দেননি। সেদিন কিন্তু নর্মাল সে। তো সেদিন তিনি অফিসে না যেয়ে বাসায় একদম স্বাভাবিক আচরণ করেন। তারপরও আলাদা একটা রুমেই তিনি ছিলেন। তাকে সব বলা হয়। তিনি বলেন, রাস্তা দিয়ে হেঁটে আসবার সময় সেদিন রাতের বেলা ময়লার ডাস্টবিনটা ক্রস করার সময় একজন বন্ধুর সাথে তার দেখা হয়, এবং সেই বন্ধুর সাথে তার 25 বছর পর দেখা হয়। তিনি অবাক হয়ে যান তার বন্ধুর সাথে দেখা হতে। এটা তার এমন একটা বন্ধু যার এই অ্যাড্রেস জানবার কথা না, কিন্তু তিনি এখানে কিভাবে আসলেন তিনি এটা একবারও ভাবে নাই। তার ওই বন্ধু নাকি রাজশাহীতে তার সাথে একই ক্লাসে পড়তো, ক্লাস 9-এ থাকতে। তারপরে তার বাবার পোস্টিং চট্টগ্রামে হলে সেই বন্ধুর সাথে আর দেখা হয় নাই। সেই প্রথম, সেই তো লাস্ট। তিনি অবাক হয়ে যান, এই বন্ধু এখানে কি করেন। তিনি অনেক জোরাজুরি করেন তাকে তার বাসায় আনার জন্য, কিন্তু বন্ধু রাজি হয়নি। তিনি অনেক দূরে যাবেন এই বলে সেখান থেকে চলে যান। এরপর থেকে তার এই অবস্থা। তার ঘাড়ে অনেক বড় দাগ পড়ে আছে। সেদিন অফিসে সবাই বলার পর তিনিও লক্ষ্য করেন। তবে তিনি বলেছেন, তিনি আয়নার সামনে গেলেই নিজেকে অনেক কুৎসিত এবং বিশ্রী দেখতে থাকেন। তার নিজেকে নিজে তিনি আয়নার মধ্যে থুতু মারতে দেখেন তিনি নিজে ওই দিন রাতে। এরপর থেকে তার আর কিছু মনে নেই। তো সোহানাপুর বাবা তার ছাত্রের মাধ্যমে অনেক কষ্টে রেফাত ভাইয়ের অ্যাড্রেস পায়। তিনি হচ্ছে সেই ছদ্মনামের ভাই যার ঘটনা আমরা আজ প্রথম শেয়ার করছি। তিনি ঘটনা শুনবার আগে সোহানাপুর বাবার সাথে কিছু কথা বলতে চায়, এবং সোহানাপুর বাবা তার কাছে যায় এবং বলে সব কিছু। তো সব কিছু শোনার আগেই তিনি সোহানাপুর বাবাকে সব জানিয়েছেন, এমনকি সোহানাপু স্বপ্নে কি দেখেছে সেই কথাও। তার বাবা বলেন, সলিউশন কি? তখন তিনি বলেন, আজ রাতে ওই বাসায় শুধু আপনি, আপনার মেয়ে এবং মেয়ের জামাই থাকবেন, এবং বাড়ির সবাইকে সেই বাড়ি থেকে অন্যত্র সেফ সরিয়ে নেবেন। সেই বাড়িতে যে বাড়ির কোনাগুলা পুরো বাড়ি পরিষ্কার রাখবেন। আমার সাথে 7 জন জিন থাকবে, তারা সবাই পরহেজগার এবং তারা অপরিষ্কার বাড়ি পছন্দ করে না। 10 টাকা খুচরা রাখবেন এবং আনুষাঙ্গিক আরও কিছু প্রসিডিউরের কথা তিনি বলেন। তো আমরা আপনাদের সামনে একটা অপ্রিয় সত্যি কথা বলতে যাচ্ছি এবং সেই জিনকে সামনে আনতে যাচ্ছি, সুতরাং আপনারা ঘাবড়াবেন না। পরবর্তীতে কি হবে এটা আপনারা বুঝে যাবেন, আমার কাজ আমি করে আসব। তো ওই রেফায়েত ভাই বলেন যে আমি শুক্রবার আমার ওস্তাদদের নিয়ে যাব। তো সেদিন ছিল বুধবার। সোহানাপু রাতের বেলা একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা এরকম, তার স্বামী তাকে নিয়ে এটা কুয়ার সামনে বসে বটি গলায় একটা কোপ বসিয়ে দিয়ে বলে, আজ তোর কুরবানি করব, এরপর তোর মাংস আমার লোকজন নিয়ে যাবে। তিনি ঘুমের মধ্যে অনেক কান্না করতে থাকেন। যেহেতু রুমের মধ্যে মেঝেতে শুধু কাজের মেয়ে ছিল আর পাশে তার বাচ্চা, তিনি খুব ভয় পেয়ে যায় এবং সকালেই সবাইকে নিয়ে তার বাবার বাড়ি চলে যায়। এদিকে রাশেদ সাহেব বাসায় ছিল একা একটা রুমে বন্দি। তিনি তার বাবার বাড়ি চলে গেছেন বিধায় তার বাবা তাকে আবারও সেই বাসায় নিয়ে যাবেন বলে জানান, এবং তার বাচ্চারা সোহানাপুর বাবার বাড়ি থাকবেন বলে জানিয়ে দেন। এটা সোহানাপুর বাবার প্ল্যান আর কি। তো বৃহস্পতিবার তথা রাত 1টা শুক্রবার রাতের বেলা সেই বাসার দেয়াল থেকে ভয়ঙ্কর আত্মচিৎকার শুরু হয়ে যায়। সেই বাড়িতে শুধু রাশেদ ভাই, তার বাবা, সুহানা আপু এবং সেই রেফায়েত ভাই ছিল। চিৎকারের এক এক পর্যায়ে প্রত্যেকটা দেয়ালে কিছু সূরা পড়া পানি ছিটানো হয়।
এবং তিনি ড্রয়িং রুমে পানি ছিটিয়ে রাশেদ ভাইকে মাঝখানে বসিয়ে তার মধ্যে একজন জিনকে নিয়ে আসেন। সেই জিন যে এই পুরো বাড়িতে তার কিছু জিন সহিত বিগত 2 মাস যাবৎ অবস্থান করছিল। জিজ্ঞাসা করা হয়, তোরা এখানে কেন আসছিস, কি চাস, আমাদেরকে একটু বল। তখন সেখান থেকে কোনো উত্তর আসে না। এবার তার সাথে 7 জন জিনের মধ্যে একজন ছিল সর্দার। তিনি জিজ্ঞেস করলেন, তিনি তার দিকে খুব ভয়ঙ্কর দৃষ্টি দেন, কিন্তু যেই জায়গায় তাকালো সোহানাপুরা এবং তার বাবারা কিছুই দেখতে পাচ্ছিল না। মানে ভিকটিম যে রাশেদ ভাই, তিনি এমনভাবে তাকালো ওই শুধু সর্দারের দিকে, কিন্তু সর্দার এবং ওই 7 জন জিনকে তারা দেখতে পাচ্ছিল না। এটা শুধু রেফায়েত ভাই দেখতে পাচ্ছিল। তিনি দোয়া করছিলেন আর কি জানি পড়ছিলেন। তিনি তার আমল চালিয়ে যাচ্ছিলেন আর প্রশ্ন করে যাচ্ছিল জিন সর্দার। ওই জিন বলে, রাশেদ সাহেব একদিন একটি ছেলেকে স্কুলে থাকা অবস্থায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। একটা মেয়েকে নিয়ে খারাপ কিছু করায় ওই মেয়ের পরিবারকে জানালে সেই পরিবারের বড় ছেলে ওই নির্দোষ ছেলেটাকে খুন করে ফেলে, মারতে মারতে এলাকার লোকদেরকে নিয়ে। সেই খুনের কেস পরবর্তী সময় কোনো সুরাহা হয় না এবং ওই মেয়ের ফ্যামিলি ছিল প্রতাপশালী, আর কিছু রেখা পসিবল না এই ব্যাপারে। তো সেই নির্দোষ ছেলে মারা যাবার সময় সেই রাস্তা ধরে এই কয়েকজন জিন যাচ্ছিল যারা সাহায্য করার চেষ্টা করেও পারেনি। সেই বন্ধুর রূপ ধরে রাশেদ ভাইয়ের সাথে দেখা হয়। সেই থেকে তিনি ঘাবড়ে যান এবং পাগলামি তাদের মাধ্যমে শুরু হয়ে যায়। এই জিনদ্বয় ছাড়বে না। এরা কারিন জিন টাইপের। এরা যাবে না এখান থেকে যতদিন পর্যন্ত তাকে আঘাত করে তিলে তিলে না মারা যায়। অনেক প্রসিডিউরের মাধ্যমে তারা যেতে রাজি হয় এবং এই শর্তে রাজি হয় যে তিনি মাফ চাবেন, ওখানে যে স্বীকার করবেন সব। তিনি যায় ওই এলাকাতে, অনেক কষ্টে খুঁজে বের করেন সেই পরিবার। প্রায় 1 মাস যাবৎ। ওই 1 মাসের মধ্যে রাশেদ সাহেব অনেক কিছু ফেস করেন তার জীবনের, যেগুলি লেখা সম্ভব না। ছেলের শোকে ওই বাবা নাকি 5 বছর পরেই মারা গিয়েছিল, তাই তার মার কাছে এবং তার বোনদের কাছে মাফ চাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তাদের কাছে মাফ চেয়ে আসা হয়, তার কবরের স্থানে যে কবরস্থানে জিয়ারত করে ওইখানে মাফ চেয়ে আসা হয়। কিন্তু ততক্ষণ পর্যন্ত মানে এটা হচ্ছে তাদের শর্ত যে মাফ না চাওয়া পর্যন্ত তারা মানে ওখানে যেতে হবে এবং মাফ না দেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো অলমোস্ট তারা অপ্রত্যাশিতভাবে ওই জায়গায় যায় এবং অলমোস্ট সবাইকে সবাই খুব অবাক হয়ে যায় তারা কোথার থেকে আসছে। তো 3 বার যাওয়ার পরে তাকে মাফ করে দেওয়া হয় সেই পরিবার থেকে এবং প্রায় 6 মাস তাকে আসা যাওয়ার মাধ্যমে মানসিক কষ্টে এবং শেষমেশ সেই কবরে মাফ চাওয়ার পর তার রক্ষা হয়। সেই জিনরা চলে যায় এবং বলে যায় কারো ক্ষতি যদি তাদের চোখে পড়ে এবং এটা তারা দেখে অথবা না দেখে আঘাত করতে পারে। তো পরবর্তী সময় সেই জিনদের যে একজন স্পেশাল একজন প্রধান যে জিনটা তাদের বাসায় অ্যাটাক করেছিল রাশেদ সাহেবকে, সেই জিনের সাথে পরবর্তী সময় রেফায়েত ভাইয়ের কথা হয় এবং ওইখানে তারা ওয়াদা করে যায় তিনি আর তাদের বাড়িতে আসবে না, ডিস্টার্ব করবে না, কিন্তু তাদেরকে আমল করতে দিয়ে যান, তাদেরকে নামাজ কালাম পড়তে দিয়ে যান, যেটা রাশেদ ভাইয়ের মধ্যে ছিল না। তো যাই হোক, এটা ছিল ঘটনা। আশা করছি আপনারা আনন্দ পেয়েছেন। আপনাদেরকে আমরা আনন্দ দিতে পারি, চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের ঘটনা দিয়ে আনন্দ দেওয়ার। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার একটি ঘটনা কিন্তু আমরা আমাদের চ্যানেলে 16 ডিসেম্বর যে বিজয় দিবস স্পেশাল এপিসোডটি হয়েছিল সেখানে প্রচার করেছিলাম। ঘটনাটি ছিল মুক্তিযুদ্ধ রিলেটেড একটি ঘটনা, যেটি একটি বিরল ঘটনা, কারণ মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত ঘটনা তো আমরা খুব একটা পাই না, তাই না? ওই একটি ঘটনাই আমরা এ যাবৎকালে পেয়েছিলাম, যেটি দিয়ে আমরা বিজয় দিবস স্পেশাল এপিসোডটি করার সাহস পেয়েছিলাম। তো তিনি ছিলেন মোহাম্মদ ইমরান হোসেন ভাই, যিনি ঘটনাটি পাঠিয়েছিলেন। ওনার বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামে। তো ওনার নানা বীর মুক্তিযোদ্ধা জনাব আলী সর্দার, ওনার কথাও কিন্তু আমরা সেই এপিসোডে বলেছিলাম। আপনারা চাইলে কিন্তু বিজয় দিবস স্পেশাল এপিসোডটি শুনে আসতে পারেন, যেটা আমাদের প্লে লিস্টে রয়েছে। তো ওনার নানা বীর মুক্তিযোদ্ধা জনাব আলী সর্দারের মৃত্যুর পর ওনার বড় মামা বিয়ে করেন। ওনার বড় মামা বিয়ের কয়েক বছর পর মামাদের সংসার থেকে নিজের সংসার আলাদা করে নিয়ে নিজের মতো করে বউ বাচ্চা নিয়ে থাকতে শুরু করেন। মামাদের সংসারে 8 ভাই বোন। মামাদের সংসার থেকে বড় মামা আলাদা হয়ে যাওয়ার কারণে এই ইমরান হোসেন ভাইয়ের মেজ মামার উপর এসে এই মামাদের সংসার এবং জমি জিরাতের দায়িত্ব কাঁধে পড়ে। তো ওনার মেজ মামার নাম হলো আইয়ুব আলী সর্দার। তিনিও বিয়ে করেন। তিনি বেশ ভালোভাবেই দিন পার করছিলেন।
2006 কি 7 সালের শীতকালে বাড়ি থেকে বেশ দূরে উনি উঁচু জমিতে মসুরির ডাল চাষ করেন। ফসল যখন পাকতে শুরু করে তখন প্রতিদিন সকালের দিকে উনি যখন যান জমিতে, খেয়াল করেন ক্ষেত থেকে একটু একটু করে ফসল কমে যাচ্ছে। তো মামা বুঝতে পারেন রাতের বেলায় কেউ ফসল তুলে নিয়ে যাচ্ছে। তখন মামা কি করেন, রাতে খেতে পাহারা দেওয়ার কথা ভাবেন। তো যে কথা সেই কাজ, মামা সন্ধ্যার সাথে সাথে 3 বেরের একটা টর্চ লাইট নিয়ে ক্ষেতের পাশে খেজুর গাছের আড়ালে ঘাপটি মেরে বসে থাকেন। রাত 12টা কি 1টা পর্যন্ত উনি এভাবে বসে থাকেন, কিন্তু কাউকে দেখতে পান না। তারপর বাড়িতে চলে আসেন। আর এই যে পাহারা দেওয়ার এই সময়টা যে কয়েকদিন উনি করেছিলেন, এই সময় ক্ষেত থেকে কোনো ফসল চুরি হয় নাই, মানে ফসল চুরি হয় একদম বন্ধ হয়ে যায়। তো এইভাবে কয়েকদিন চলে যায়। ফসল প্রায় সব পেকে গেছে, 2-1 দিনের মধ্যেই তোলার উপযোগী হয়ে যাবে। তো এই আইয়ুব আলী মামা কি করেছেন, উনি একদিন বিকেলে কেশবপুর বাজারে গিয়েছিলেন কোন একটা কাজে। কথা ছিল সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসবেন আর সন্ধ্যায় ক্ষেত পাহারা দিতে যাবেন। কিন্তু ওই কেশবপুর বাজারে কাজটা শেষ করে যখন বাড়ির দিকে রওনা দেন তখন রাত প্রায় 9টা বেজে গেছে। কেশবপুর বাজার থেকে 3 কিলোমিটারের মতো দূরে এই মামাদের বাড়ি, যেটি সাপদিয়া গ্রামে। আর এই পথটা সম্পূর্ণ হাঁটা পথ। তো মামা ভাবছেন ক্ষেতের থেকে বা ক্ষেতের দিকে একটু ঘুরে তারপর বাড়ি গিয়ে রাতের খাবার খেয়ে লাইট নিয়ে এসে আবার অনেকক্ষণ পাহারা দেওয়া যাবে। এখন যদি বাড়িতে যাই খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে যাবে। এখন যাওয়ার সময় একটা ঢু মেরে যাই, পরে খাওয়া দাওয়া করে এসে আবার পাহারা দিতে বসবো। তো মামা বাজার থেকে বেরিয়ে ভেতরের রাস্তা ধরে মাঠের দিকে এগোতে থাকেন। তো জ্যোৎস্না রাত থাকায় মামার পথ চলতে কোনো সমস্যা হচ্ছিল না। একটা সময় মামা মাঠের মধ্যে ক্ষেতের আইল ধরে নিজেদের ক্ষেতের দিকে এগোতে থাকেন। মামা কয়েকটা জমি দূর থেকে দেখতে পান, মানে বেশ কয়েকটা জমি ওনার জমি থেকে আগে আর কি উনি দেখতে পাচ্ছেন যে মামার ক্ষেতের মধ্যে কেউ একজন একবার দাঁড়াচ্ছে আর একবার বসছে। তার মানে হচ্ছে সে ফসল তুলছে আবার দাঁড়াচ্ছে, আবার তোলার জন্য বসছে আবার দাঁড়াচ্ছে, এটা উনি বুঝতে পারেন। এইটা দেখা মাত্র এই আইয়ুব আলী সর্দার মামা তো প্রচন্ড রেগে যান আর ভাবেন এই বেটা সেই চোর যাকে এতদিন ধরে মশার কামড় খেয়ে বসে থেকে ধরতে পারি নাই, আজকে এই বেটাকে হাতে নাতে ধরবো। আমার ক্ষেতের ফসল চুরি করে নিয়ে যায় প্রতিদিন, আজকে এমন একটা উচিত শিক্ষা দেব যে জীবনে কারো ক্ষেতের মধ্যে ঢুকবে না চুরি করার জন্য। তো মামা এবার এক দৌড় দিয়ে ক্ষেতের মধ্য দিয়ে সেই লোকটার দিকে দৌড়াতে থাকেন। কিন্তু মামা নিজের ক্ষেত দৌড়িয়ে শেষ করে অন্য একটা ক্ষেতের মধ্যে ঢুকে গেছেন, কিন্তু তখন মনে হচ্ছে ওই লোকটা একটু সামনে আছে, মানে একই দূরত্বে রয়েছে। এইভাবে একের পর এক জমি উনি দৌড়ে পার হচ্ছেন, কিন্তু ওই লোকটা কিন্তু ওরকমই রয়ে গেছে, সে কিন্তু তার যে দূরত্বটা এই দূরত্ব একই রকম রয়েছে। অবাক ব্যাপার, তাহলে উনি যে দৌড়াচ্ছেন, দৌড়ে একটা জমি পার হয়ে আর একটা জমিতে ঢুকে যাচ্ছেন, ওই লোকটার সাথে তার দূরত্ব কেন কমছে না? আর ওই লোকটা কিন্তু তার মতো করেই ফসল উঠাচ্ছে, মানে একবার বসছে দাঁড়াচ্ছে এরকম করেই যাচ্ছে, মানে ওই লোকটার কোনো ভ্রুক্ষেপই নেই। আসলে হচ্ছেটা কি তাহলে? ওই লোকটাকে উনি কেন ধরতে পারছেন না, আর ওই লোকটাই বা কেন তাকে দেখে পালাচ্ছে না? তো মামা কিন্তু এইসব বিষয় যখন বুঝতে পারেন তখন বুকের ভিতর প্রচন্ড একটা ধাক্কা খান, হায় হায় এটা কি করছি আমি, এটা তো কোনো স্বাভাবিক কিছু না। তখন মামা বুদ্ধি করে পেছন দিকে ফিরে বাড়ির দিকে দেন এক দৌড় উনি বাড়িতে চলে আসেন। প্রতিমধ্যে কোনো সমস্যা হয় নাই, পেছন দিকে উনি তাকানো নাই। বাড়িতে এসে সকলকে বিষয়টা যখন বলেছেন, সেই রাত্রে ওনাকে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে বলেন। তো এরপর মামার আর কোনো সমস্যা হয় নাই। এবার আসে আর একটা ঘটনায় মামার, এর ঠিক 1 বছর পর কেশবপুর বাজারে মামাদের একটা দোকান রয়েছে যেখানে বিভিন্ন সিজনাল প্রোডাক্ট ওখানে রাখা হয়, কিনে রাখা হয়, অফ সিজন আবার বিক্রি করে, যেমন ধান, পাট, এই সমস্ত বিভিন্ন জিনিস আর কি। সেই সময় ধানের সিজন চলছিল, তাই সারাদিনের বেচা কেনার হিসাব করে আর ছোট ছোট আড়তদারদের পাওনা মিটিয়ে রাত আনুমানিক 12:30 বেজে গিয়েছিল। তো ওইখানে একটা জায়গা আছে নাম হলো ধানুহাটা, আর একটা হচ্ছে থানার মোড়। তো মামা ধানুহাটা থেকে বেরিয়ে থানার মোড়ে আসেন।
দেখেন বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, শুধু থানার ভেতরে একটা লাইট জ্বলছে আর চারদিকে অন্ধকার। সেদিন অমাবস্যা চলছিল, এই জন্য অন্ধকার একটু বেশি ছিল। তো মামা মাজায় একটা 3 ব্যাটারির লাইট গুজে রাখতেন সবসময়। তো মাজায় গুজে রাখা 3 ব্যাটারির লাইটটা বের করে যখন জ্বালিয়েছেন তখন মনে পড়ে, আরে ব্যাটারিতে তো চার্জ নাই, নতুন ব্যাটারি কিনতে হবে। এদিকে বাজারের সব দোকানপাট বন্ধ থাকায় মামা থানার গেটের সামনে দাঁড়িয়ে থাকেন আর ভাবতে থাকেন এলাকার কাউকে যদি পাওয়া যেত তাহলে একসাথে বাড়ি ফেরা যেত। কিছুক্ষণ অপেক্ষার পর থানার ভেতর থেকে মামাদের বাড়ির পেছন দিকের একটা বাড়ি রয়েছে, ওখানে এক ভাই আছে, নাম হলো হাফিজুর। তো সে বেরিয়ে আসে, এসে বলছে, আরে আইয়ুব আলী ভাই, আপনি এখনো বাজারে বাড়িতে যাবেন না? তখন মা বলে, হ্যাঁ যাবো তো, একা তো যাতে সাহস পাচ্ছিলাম না, তাই এখানে দাঁড়ায় আছি। তখন ওই আইয়ুব মামা বলছেন, হাফিজুর তুই এত রাতে কোথা থেকে আসলি? তখন ওই হাফিজুর মামা বলেন, তুমি তো জানো ভাই, আমি মাইক্রোবাস ড্রাইভার, পুলিশের একটা টিম নিয়ে একটা আসামি ধরতে গিয়েছিলাম, তাই এত রাত হলো। তখন ওই আইয়ুব মামা বলেন যে তোকে পেয়ে ভালো হলো, চলে একসাথে গল্প করতে করতে বাড়িতে যাই। তখন হাফিজুর মামা বলছেন যে ভাই চলেন মাঠ দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাবে। তখন আইয়ুব মামা বলে, ওরে বাবারে, নারে নারে, মাঠ দিয়ে এত রাতে আমি কোনোভাবেই যাব না, একটু দূর হলো রাস্তা দিয়ে চল। আমি একবার মাঠের ভিতরে ঢুকে খুব ভয় পাইছিলাম, মানে ওই বিষয়টা আবার ওনাকে বলেন আর কি। তখন মূলত ওই ঘটনার পর থেকে এই আইয়ুব মামা কখনোই মাঠের ভিতর দিয়ে যেতেন না, রাতের বেলা মাঠে যেতেন না। ওই বিষয়টা বলার পরে তখন ওই হাফিজুর মামা বলেন, আচ্ছা ঠিক আছে ভাই চলেন রাস্তা দিয়ে যাই। তো বাজার থেকে মামাদের যে বাড়ি যাওয়ার পথ, যে বাজার থেকে বেরিয়ে গরুহাটা নামক একটা জায়গা পড়ে, ওইটা পার হওয়ার পর কয়েকটা বাড়ি, আর এরপর থেকেই রাস্তার দুই পাশ দিয়ে বাগান। সেখান থেকে এগিয়ে সামনে বিশাল বড় বাঁশ বাগান, আর এই বাঁশ বাগানের ভেতরেই সর্দার যেই গোষ্ঠীটা রয়েছে ওইখানে, তো এদের কবরস্থান। আর এইখানেই কিন্তু ওনার নানা বীর মুক্তিযোদ্ধা জনাব আলী সর্দারের কবরও রয়েছে। যাই হোক, এই কবরস্থানটা পার হয়েই ওনার মামাদের বাড়ি। তো মামারা একসাথে হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে গরুহাটা পার হওয়ার পর এই হাফিজুর মামা কিন্তু ভয় পাচ্ছিলেন কিছুটা। তখন আইয়ুব মামা এই হাফিজুর মামার কাঁধে হাত রেখে হাঁটতে থাকেন যাতে করে তার ভয় কমে। অন্ধকার রাত, দুজনের কারো কাছে কোনো আলো নেই, তবুও অন্ধকার রাত্রে আকাশের সামান্য আলোতে দুজনে দিব্যি হেঁটে যাচ্ছিলেন। কিন্তু বিপত্তি বাধে যখন বাঁশ বাগানের কাছে আসেন, এই মামারা দুজনেই চমকে ওঠেন। মামাদের সামনে হঠাৎ করে এই বাঁশের যে মাথা, ওর উপর থেকে অনেক ভারী কিছু একটা ঠাস করে পড়ে এবং ভয়ানক আওয়াজ হয়। একটা বাঁশের উপর যখন ভারী কোনো কিছু পড়ে, তখন একটা বাঁশ অন্য বাঁশের সাথে বাড়ি খাওয়ার পর চড়াত চড়াত একটা বিকট আওয়াজ হয়। তো ওই রকম আওয়াজও হচ্ছিল আবার বাঁশবাগানের ভেতরে। দুজনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যান, সামনে কি পড়লো, আবার এদিকে এরকম ভয়ানক শব্দ হচ্ছে। তো মামা তো দোয়া দরুদ পড়া শুরু করেন, কিন্তু দোয়া ঠিক করে পড়তে পারছিলেন না। বিশেষ করে এই আইয়ুব আলী মামা এতটাই ভয় পেয়েছিলেন যে দোয়া পড়ার সময় তার গলা এত বেশি কাঁপছিল যে দোয়া ঠিক মতো উচ্চারণই করতে পারছিলেন না। এই দুই মামা তো একজন আরেকজনের গলা শক্তভাবে জড়িয়ে ধরে হাঁটতে থাকেন আর কি। বাঁশবাগানের ঠিক মাঝখানে যখন এই হাফিজুর মামা এবং আইয়ুব আলী মামা আসেন, তখন শুরু হয় আর একটা ব্যাপার। মামারা দুজনেই দেখতে পান তাদের সামনে দুটি গোল আলো, মানে গোল গোল দুটো আলো তাদের পেছন থেকে সামনে এসে পড়ছে, আবার পেছনে যাচ্ছে, আবার সামনে এসে পড়ছে। তখন এনারা দুজন আরো বেশি ভয় পান। এদিকে হাফিজুর মামা তো ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, আর আইয়ুব মামা বলছেন যে হাফিজুর খবরদার পেছন দিকে কিন্তু তাকাবি না। এই কথা বলতেই, মানে এতক্ষণ হয়তো তার পেছন দিকে তাকানোর কথা মনে ছিল না, কিন্তু যখন এই কথা বলেছে তখনই কি করেছে, এই আইয়ুব মামা নিজেই উনি পেছন দিকে তাকিয়েছেন, অথচ উনি হাফিজুর মামাকে নিষেধ করছেন যে খবরদার পেছনে তাকাবি না, আর উনি নিজেই পেছন দিকে তাকিয়েছেন। আর তখন দেখতে পান এক ভয়ঙ্কর রূপ, একটা সাদা আলখেল্লা পরা বিশাল লম্বা একটা অবয়ব, যার মাথা দেখা যাচ্ছে না, শুধু মাথা যেখানে থাকার কথা তার থেকে একটু উপরে দুটো আলো, যেমন চোখ যেখানে থাকে ও চোখ যদি জল করে ঠিক ওরকমটা, কিন্তু স্পষ্ট দেখা যায় তার মাথা নাই, কিন্তু দুটো চোখের জায়গায় দুটো আলো দেখা যাচ্ছে। এই আলো দুটোই বারবার সামনে আসার পেছনে যাচ্ছে। এই দৃশ্য দেখে আইয়ুব আলী মামার পিলে চমকে ওঠে, বুকের ভিতর থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর নাম নিতে নিতে ওনারা দুজনই বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে আইয়ুব মামা বলেন তিনি খুব ভয় পেয়েছেন।
হাফিজুর মামা ভয় পেয়েছিলেন, উনি কিছুদিন জ্বরে ভোগেন, কিন্তু আইয়ুব মামা বেশ অসুস্থ হয়ে পড়েন। হুজুরের কাছ থেকে পানি পড়া খেয়ে উনি সুস্থ হন, কিন্তু অল্প কয়েকদিন পর ধরা পড়ে ওনার লিভার নষ্ট হয়ে গেছে। অথচ উনি দিব্যি সুস্থ স্বাভাবিক একজন মানুষ ছিলেন। দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই এই আইয়ুব মামা মারা যান। 40 বছর বয়স হয়েছিল সর্বোচ্চ তার। এইভাবেই উনি ভয় পেয়ে মারা গিয়েছিলেন। ভয়ে ওনার লিভার নষ্ট হয়ে গিয়েছিল, মানে এতটা ভয় পেয়েছিলেন উনি। তো ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এবার আসি আমরা দ্বিতীয় পার্টে, মানে এই ঘটনার সাথে রিলেটেড আর একটা ব্যাপার আপনাদের সামনে বলবো। এই ঘটনাটি ঘটে আলতাপোল গ্রামেই। ব্রিটিশ আমলে ওনাদের গ্রামে জমিদারের বসতি ছিল। সেই জমিদাররা তাদের বাড়ির আশেপাশে বিশাল এলাকাব্যাপী জমির মালিক ছিলেন। দেশ ভাগের পর কিছু জমিদার ভারতে চলে যান, আবার কয়েকজন এদেশে থেকে যান। কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় কিছু হিন্দু ধর্মের অনুসারী জমিদার যারা ওখানে ছিলেন, স্থানীয় কিছু স্বার্থলোভী মুসলিম লোক আর তাদের সাথে সঙ্গ দেয়া কিছু রাজাকার, এরা তাদেরকে ওখান থেকে অত্যাচার করে সবকিছু দখল করে নেন এবং তাদেরকে ওখান থেকে চলে যেতে বাধ্য করেন। এমনকি ওই জমিদারদের পরিবারের কিছু কিছু সদস্যদেরকে নির্বিচারে হত্যা করতেও তারা দ্বিধা করেননি। তো যাকে নিয়ে আজকের এই ঘটনাটা, মূলত এই ঘটনার এই অংশটুকু, তার নাম হচ্ছে আব্দুল গফুর। এই গফুর চাচার বাবা, তিনি এই জমিদারদের সাথে খুবই খারাপ ব্যবহার করে জমিদারদের সব জায়গা জমি, এমনকি তাদের থাকার বাড়িও দখল করে বসবাস শুরু করেছিলেন। ঘটনাটি স্বাধীনতা যুদ্ধের অনেক পরের আর কি। তো জমিদার বাড়ি হয়, এই বাড়ির আশেপাশে শত বছরের বেশি পুরনো সব ফলের গাছ গাছালিতে সাজানো ছিল। সব থেকে বেশি দেখা যেত আম গাছ। তো এই গফুর চাচা, তিনি তার বাবার একমাত্র ছেলে সন্তান। তো গফুর চাচা বিয়ে করার পর বাবার জায়গা জমি নিজেই দেখাশোনা শুরু করেন। বাড়ির আশেপাশে যেহেতু অনেক আম গাছ আছে, সেহেতু ফলের সিজনে আম গাছগুলো ফল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিতেন। কিন্তু সে বছর বৈশাখের প্রথম দিনে একটা বড় ঝড় হওয়ার কারণে বেশিরভাগ আম গাছের আম ঝরে পড়ে যায়। তার ফলে কোনো ফল ব্যবসায়ী সে বছর আর আম কিনতে পারেননি। তো গফুর চাচা ঠিক করেন এবার যে সামনে সিজনটা আসছে, তা আম গাছ নিজেই দেখাশোনা করবেন, নিজের লোক দিয়েই আম গাছের থেকে আম পাড়িয়ে বাজারে বিক্রি করবেন। তো আম গাছ পাহারা দেওয়ার জন্য 24 ঘন্টা একজন পাহারাদার বসান তিনি। কিন্তু এই পাহারাদারের জন্য প্রতিদিন 3 বেলা খাবার ব্যবস্থা কিন্তু গফুর চাচা নিজেই করেছিলেন। এমনই এক রাতে গফুর চাচার স্ত্রী বলছেন যে আজ পাহারাদার বিকাল এসে বলে গেছে সন্ধ্যার পর বাগানে নাকি অনেক লোক আম চুরি করতে আসে। তো পাহারাদার যদি খাবার খাওয়ার জন্য দিকে আসে, এই সুযোগে ওরা আম চুরি করে। এই জন্য পাহারাদার বলেছে যে সে বাড়িতে এসে খেতে পারবে না, রাতের খাবারটা যে কোনোভাবে পৌঁছে দিয়ে আসতে। তাহলে আপনি রাতের খাবারটা পৌঁছে দিয়ে আসেন। তো গফুর চাচা বেশি কিছু না ভেবে ওনার স্ত্রীকে বলেন, তাহলে তুমি খাবারটা রেডি করে দাও, আমি বাগানে গিয়ে ওকে দিয়ে আসবো। তো যথারীতি গফুর চাচা খাবার হাতে নিয়ে সাথে একটা টর্চ লাইট নিয়ে ওই বাগানের দিকে হাঁটা শুরু করেন। তো গফুর চাচার বাড়ির চারপাশে কিন্তু আম বাগান। তো বাড়ির উত্তর দিকে যে বাগানটা, ওখানে একটা টং তৈরি করা, আবার বাড়ির দক্ষিণ দিকে আর একটা টং তৈরি করা। তো গফুর চাচা আপন মনে উত্তর পাশের টঙের দিকে লাইট জ্বালিয়ে হাঁটতে থাকেন। গরমকাল যেহেতু, বাগানের ভেতর সাপ পোকার কিন্তু আনাগোনা বেশি ছিল। গফুর চাচা হঠাৎ করে দেখতে পান একটা কালো কুচকুচে সাপ তার পথ আগলিয়ে লম্বালম্বি করে শুয়ে আছে। গফুর চাচা কোনো কিছু না ভেবে পাশে ছিল আম গাছ থেকে ভেঙে পড়া একটা শুকনো ডাল, এইটা নিয়ে ওই সাপের গায়ে দিয়েছেন এক বাড়ি। আর শুকনো ডাল হওয়ার কারণে এক বাড়ি দেওয়ার সাথে সাথে ডালটি ভেঙে চুরমার হয়ে যায়। সাপটিও মরে না। সাপটি কি করে রাস্তা থেকে সরে আর একটা গাছের গোড়ায় গিয়ে মিলিয়ে যায়। তো গফুর চাচা টর্চ লাইট দিয়ে এদিক ওদিক খুঁজতে থাকেন সাপটিকে, কিন্তু কোথাও ওই সাপটিকে উনি আর দেখতে পান না। এত কুচকুচে কালো সাপ উনি আগে কখনো দেখেননি। যাই হোক, গফুর চাচার বেশি কিছু না ভেবে খাবারের যেই পোটলাটা ছিল এটা নিয়ে উত্তর দিকে হাঁটতে থাকেন। ওই উত্তর দিকে যে টং ছিল সেই দিকে আর কি।
তো ওদিকে গিয়ে ওই পাহাড়দারের নাম ধরে ডাকতে থাকেন। তখন কোনো সারা শব্দ না পেয়ে বুঝতে পারেন পাহাড়দার মনে হয় দক্ষিণ দিকের যে টংটা আছে ওইখানে আছে। তখন গফুর চাচা পেছন দিকে যখন ঘুরেছেন তখনই দেখতে পান একটা কালো কুচকুচে অবয়ব তার থেকে 5 থেকে 7 হাত দূরে হবে সর্বোচ্চ, রাগান্বিত চোখে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল টকটকে। আর এত বড় চোখ উনি আগে কখনোই দেখেননি। গফুর চাচা ভয়ে শরীর ঠকঠক করে মানে ওনার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এদিকে গফুর চাচা তার পাহাড়দারের কণ্ঠ শুনতে পান, দূর থেকে বলছে যে কাকা, ও কাকা, আমি তো এইদিকে। তখন সেই কালো কুচকুচে অবয়ব চোখের সামনে বড় একটা আগুনের গোলায় পরিণত হয়ে ঘুরতে ঘুরতে আকাশের দিকে উঠে যায়। এইটা দেখে গফুর চাচা ওইখানে জ্ঞান হারান। এদিকে সেই পাহারাদার বাড়িতে গিয়ে শোনে যে গফুর চাচা তার জন্য রাতের খাবার নিয়ে উত্তর দিকে টঙে গেছে। সে আবার বাড়ি থেকে বেরিয়ে বলেছিল যে কাকা, আমি এই দিকে। মূলত এই শব্দটা উনি শুনেছিলেন। পাহারাদার যখন গফুর চাচার কোনো সারা শব্দ পাচ্ছিল না তখন তিনি এগিয়ে যান উত্তর দিকে যে টং আছে সেদিকে। গিয়ে দেখেন গফুর চাচা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো পাহারাদার একাই গফুর চাচাকে কাঁধে তুলে বাড়িতে নিয়ে আসেন। পরের দিন সকালে এক হুজুরকে ডেকে আনা হয়। পানি পড়ে গফুর চাচার মুখে যখন ছিটা দেওয়া হয় ওনার জ্ঞান আসে। পরবর্তীতে গফুর চাচা সবকিছু খুলে বলেন। কিন্তু গফুর চাচা আর সুস্থ হতে পারেননি। ওনার অসুস্থতা দিনকে দিন বাড়তেই থাকে। কয়েক মাসের মধ্যে জানা যায় যে গফুর চাচার লিভার নষ্ট হয়ে গেছে। এর বেশ কিছুদিন পর এই লিভার নষ্ট হওয়ার কারণেই মূলত গফুর চাচা মৃত্যুবরণ করেন। প্রিয় লিসেনার্স, আপনারা একটা বিষয় খেয়াল করুন যে এই ইমরান ভাইয়ের মামা ভয় পেয়ে ওনারও লিভার নষ্ট হয়ে গিয়েছিল। গফুর চাচারও একই রকম অবস্থা হয়েছিল। ভয় পেলে অনেক কিছু ক্ষতি হতে পারে, এমনকি হৃৎপিণ্ড এটা ফেটেও যেতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, ইনস্ট্যান্ট মানুষ মারা যেতে পারে, আবার পরেও মারা যেতে পারে। তো এই দুটো ঘটনার মধ্যে একটি কমন ব্যাপার ছিল, যেখানে আইয়ুব মামা নিজেই তার বন্ধু হাফিজকে বলছেন যে এই পিছনে তাকাস না, অথচ উনি নিজেই তাকিয়েছেন, তাকিয়ে ভয় পেয়েছেন, মারাত্মক ভয় পেয়েছেন। আবার এই গফুর চাচা, ওনার এই ব্যাপার তো আপনারা জানলেন। তো আমরা দুজনের জন্যই দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ওনাদেরকে ক্ষমা করুন, জান্নাত নসিব করুন। কিন্তু এই ঘটনায় আরও একটি ব্যাপার শিক্ষণীয় আছে প্রিয় লিসেনার্স, সেটি হচ্ছে শেষ যে অংশটুকু আমরা পড়লাম। আপনারা কি খেয়াল করেছেন, জমিদারদের বসতভিটা থেকে রাজাকারদের সহযোগিতায় কিছু মানুষ, তারা আবার মুসলিম ছিলেন, এনারা হিন্দু হওয়ার কারণে, মূলত জমিদার হিন্দু হওয়ার কারণে ওই সুযোগে দেশের ওইরকম একটা সিচুয়েশনে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিলেন। জমিদাররা, এটা সত্য যে বিভিন্ন সময় মানুষের উপর নির্যাতন করত। তো যিনি নির্যাতন করবেন কোনো কারণে কোনো মানুষের উপর, আল্লাহ তাআলা তার উপর একটা নির্দিষ্ট সময়ে আর একজন জালেমকে চাপিয়ে দেবেন। জমিদারদের উপর হয়তো এটাই হয়েছিল, কিছু লোক সেই জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েছিল। আবার জমিদারকে যারা তাড়িয়ে দিলেন ওনারাও তো জুলুমই করেছিলেন জমিদারদের উপর, তাই না? খেয়াল করে দেখুন যে ওই বাড়ি দখল করে তারা সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। হয়তোবা যিনি এই কাজটা করেছেন ওনার অবস্থা কি হয়েছিল সে বিষয়ে তো আমরা জানতে পারিনি। কিন্তু দেখেন যে আমরা যদি আজকে কোনো মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করি, এর একটা প্রভাব আমার উপর না আসলে আমার জেনারেশনের উপর কিন্তু আসবেই। এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা বিচার হয়ে যাবে। গফুর চাচা এই সংক্রান্ত কোনো বিষয়ে জড়িত না থাকলেও কিভাবে যেন এই সম্পত্তি দেখাশোনা করতে গিয়েই এই ভয়টা পেয়ে ওনার এই অবস্থা হলো। আল্লাহ যে কখন কাকে কিভাবে কোন অপরাধের শাস্তি দেবেন বা কার অপরাধের শাস্তি আমার উপর এসে পড়বে আমরা জানি না। এই জন্য বলি যে নিজের পরিবারের নিজেদের গার্ডিয়ান পিতামাতাও যদি কোনো অন্যায় করে, কার উপর জুলুম করে, সন্তান হিসাবে সেগুলো নিষেধ করা, প্রয়োজনে প্রতিহত করার দায়িত্ব কিন্তু আমাদের রয়েছে। আমরা যদি একই কাজ করি আমাদের সন্তানদেরও কিন্তু অধিকার রয়েছে পিতামাতাকে এই বিষয়গুলো থেকে নিবৃত করার। যদি নিবৃত আমরা করি তাহলে হয়তোবা এই অভিশাপ থেকে আমরা নিষ্কৃতি পাবো। আর যদি নিবৃত না করে আমরাও সুবিধাভোগী হই, সরাসরি সেই অপরাধের সাথে যুক্ত যদিও বা না থাকে সুবিধাভোগী হই, তাহলেও এর একটা অভিশাপ আমাদের উপর এসে পড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন কারোর উপর জুলুম না করি।
এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নিপা ভট্টাচার্য। ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার ভদ্রেশ্বর নামক স্থানে। ওনার যে নামটি নিপা ভট্টাচার্য, ভট্টাচার্য ওনার এই বংশীয় পদবিটা ঠিক আছে, নিপা শব্দটা ছদ্মনাম। উনি ওনার আসল নামটি পাঠিয়েছিলেন, যেহেতু ওনার আসল নামটি প্রকাশ করতে উনি অনিচ্ছুক, এই কারণে ছদ্মনাম নিপা ভট্টাচার্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এই নামে আর কি। তো ঘটনাটি ওনার দাদুর সঙ্গে ঘটেছিল। ওনার দাদু রেলে সার্ভিস করতেন, ইন্ডিয়ান রেলওয়েতে। তো সময়কাল 1960 থেকে 70-এর মধ্যে ঘটনাটি ঘটে। ওনার দাদু বলরামবাটি নামক স্থানে রেলওয়েতে চাকরি করতেন, আর ওনার বাড়ি ছিল হলো লিলুয়া নামক স্থানে। তো উনি আসা যাওয়া করতেন প্রায় প্রতিদিনই, আর টাইমলি আসা যাওয়া করতেন, কিন্তু কখনো কখনো ওভারটাইম করতে হতো, যার কারণে বাড়িতে ফিরতে মাঝে মাঝেই দেরি হতো। তো এক রাত্রে উনি ওভারটাইম করতে করতে বেশ দেরি করে ফেলেন। তার উপর আবার বাড়িতে কিছু বাজার ঘাটেরও প্রয়োজন ছিল, এই কারণে অফিস থেকে বের হয়ে উনি আবার বাজারে যান। বাজার থেকে উনি যখন বাড়িতে ফেরত আসছিলেন, ওই যে লিলুয়া নামক যে স্থানটা, তো তখন কিন্তু রাত অনেক হয়ে গেছে, রাত 12টা বা এরকম কাছাকাছি সময় হবে আর কি। তো ওই সময় 1960-70 সালে ভারতেও কিন্তু যে গ্রাম অঞ্চল, সেখানেও অনেক ভয়ের ঘটনা ঘটতো। বিশেষ করে ওই সময় তো মানুষজন রাস্তায় খুব একটা বের হতো না রাতের বেলা, সকলেই তাড়াতাড়ি শুয়ে পড়তেন। ওই সমস্ত প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইলেকট্রিসিটির যেই ব্যবহারটা সেটাও কম ছিল। তো উনি যখন বাড়িতে ফেরত আসছিলেন, তখন রাস্তা দিয়ে আসছেন, রাস্তার একটা পাশে মোটামুটি ঘরবাড়ি রয়েছে, ছোট ছোট ঘরবাড়ি, চাঁদনি রাত ছিল। হঠাৎ করে উনি দেখেন যে শাড়ি পরা, মাথায় ঘোমটা দেয়া একটা বউ মানুষ, মানে নতুন বউ যেভাবে শাড়ি পরে থাকে, যেই ধরনের শাড়ি পরে থাকে ঠিক এমন শাড়ি পরা। এই বউ সে কি করছে যে একটা বাড়িতে ঢুকছে, আবার কয়েক সেকেন্ড পরে বের হয়ে আরেকটা বাড়িতে ঢুকছে, এভাবে ছুটাছুটি করছে। তো এই যে যিনি দাদু, উনি কিন্তু অত্যন্ত দিল খোলা মানুষ ছিলেন, মানে খুব নরম হৃদয়ের মানুষ ছিলেন, সকলের উপকারে উনি এগিয়ে যেতেন। এমনও হয়েছে যে উনি বাড়িতে বসে আছেন, কে একজন এসেছে, বলছে যে আমার মেয়ের বিয়ে, তো জামাইকে তো একটা স্বর্ণের আংটি দিতে হবে, এই আংটিটা না দিলে তো বিয়ে হচ্ছে না বা বিয়ে ভেঙে যাচ্ছে। তখন এই দাদু নিজের হাত থেকে আংটি খুলে দিয়েছে যে যাও এই আংটিটা দিয়ে দিলাম, তোমার জামাইকে দিয়ে দাও, মেয়েটার বিয়ে দাও। মানে উনি যদি উপস্থিতভাবে কিছু করতে না পারতেন, নিজের কাছে যা ছিল সেটা দিয়েও মানুষের উপকার করার চেষ্টা করতেন। এরকম একজন ভালো হৃদয়ের মানুষ ছিলেন আর কি। তো উনি চিন্তা করছেন যে আরে একটা বউ মানুষ হয়তোবা রাতের বেলা বের হয়েছে, নতুন বউ, একই রকমের ঘর বাড়ি, অন্ধকারে মনে হয় পথ খুঁজে পাচ্ছে না, কোন বাড়িতে যাবে, এই বাড়িতে ঢুকছে ওই বাড়িতে ঢুকছে, কি একটা অসুবিধা। তো উনি এই চিন্তা করছেন, উনি একবার ডাক দিলেন যে কি গো মা, তুমি কোন বাড়ির বউ, কোথায় যাবে আমাকে বলো, আমি পৌঁছে দিয়ে আসি। তখন এই দাদু দেখেন যে এই জিনিসটা কোনো উত্তর দিল না, বরঞ্চ এক বাড়িতে ঢুকে গেল আর বের হলো না। তখন দাদু চিন্তা করলেন যে মনে হয় এই মেয়েটি আসল বাড়িতে ঢুকে পড়েছে। তো উনি ওনার গতিতে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে একটা মাঠের কাছে চলে আসলেন। মাঠের কাছে আসার পর একটু দূরে একটা সাদা ধোয়ার মতো কিছু দেখলেন। এর কিছুক্ষণ পরে দেখেন ওই বউটি আবারও তার সামনে দিয়ে হাঁটছে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এই বউটি আবার এখানে আসলো কেন। উনি কিন্তু প্যারানর্মাল কোনো কিছু ভাবেন নাই। উনি চিন্তা করছেন যে মনে হয় যে এই বাড়িতে ঢুকেছিল ওইটাও ওর আসল বাড়ি না, যে বাড়িতে তার বিয়ে হয়েছে, তো মনে হয় এই কারণে বের হয়ে এসেছে। এরপর ওনার মাথায় একটা বিষয় স্ট্রাইক করে, সেটা হলো যে আচ্ছা এই মেয়েটা আত্মহত্যা করতে যাচ্ছে না তো, তার ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে আত্মহত্যা করতে যাচ্ছে। কারণ ওই সময় কিন্তু অনেকেই এইভাবে বাড়ির বউরা রাতের বেলা বের হয়ে আত্মহত্যা করতো পারিবারিক অশান্তির কারণে। তো উনি চিন্তা করছেন যে সামনের দিকে তো একটা পুকুর আছে, ওই মেয়েটা কি ওই দিক যাবে নাকি, ওখানে আবার আত্মহত্যা করবে নাকি, কি একটা সর্বনাশের কথা, মেয়েটা আত্মহত্যা করবে,
উনি তো এটা হতে দিতে পারেন না। উনি পেছন থেকে ডাকছেন, কি গো মা, তুমি কোথায় যাও? দাঁড়াও, কি সমস্যা আমাকে বলো। কোন বাড়ির বউ তুমি? কোথায় যাবে আমাকে বলো। কোনো উত্তর নাই। উনি সত্যি দেখছেন যে ওই যে বউ বেশি যে নারী অবয়বটি ওই সামনে একটা পুকুরের কাছে গেছে, উনিও পুকুরের কাছে গিয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, কিছুটা কাদা কিন্তু চারদিকে রয়েছে। তো উনি ওই মেয়েটির পিছু নিয়েছেন, বারবার বলছেন যে মাগো কোনো দুর্ঘটনা ঘটাইও না, ধৈর্য ধরো, তুমি আমাকে বলো কি সমস্যা, আমি কথা বলবো তোমার আত্মীয় স্বজনদের সাথে। মাগো তুমি কিন্তু মরতে বসো না, কিন্তু খবরদার, এই কাজটা ভালো না। এইভাবে উনি পেছন থেকে বুঝাচ্ছেন। আর ওই যে অবয়বটি সেটা কি করছে, পুকুর তো মূলত ডিম্বাকৃতির পুকুর ছিল, ওইটা চার কোনাও না, অনেকটা ডিম্বাকৃতির ছিল। তো ওই মেয়েটি পুকুরের চার কোনা ধরে হাঁটছে, আর এই যে দাদু উনি ওই মেয়ের পিছু পিছু হাঁটছে। মেয়ের থেকে তার ডিস্টেন্স 7 থেকে 8 হাত হবে। মেয়েটি কিন্তু পেছন থেকে ঘুরে তাকাচ্ছে না, সে ওইভাবে ঘুরছে। তো একটা পর্যায়ে কি হলো, ওই পুকুরে একটা ঘাট ছিল, ওই ঘাট দিয়ে মেয়েটি নামা শুরু করেছে। দাদু চিন্তা করছে সর্বনাশ, এই মেয়েটা তো এখন পুকুরের মধ্যে ঝাঁপ দেবে, তাকে তো ধরতে হবে। তো উনি তাড়াহুড়া করে ওই মেয়েটিকে ধরতে যাবেন, হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ আসে, দাদা, ও দাদা, এত রাত্রে এই পুকুর ঘাটে কি করেন? তো উনি তো চমকে ওঠেন, যে কি ব্যাপার, পেছন থেকে আবার ডাকে কে? পেছন দিকে তাকিয়ে বলেন যে এই তাড়াতাড়ি এদিকে আসো, যে মেয়েটা তো পুকুরে ঝাঁপ দিচ্ছে। তখন ওই লোকটি বলে যে দাদা আপনি মেয়ে দেখলেন কোথায়, এখানে তো কেউ নাই। তখন দাদু তাকিয়ে দেখেন আসলেই তো এখানে কেউ নাই। তাহলে এতক্ষণ উনি কাকে ডাকছিলেন, কাকে দেখছিলেন? তখন ওই লোকটি বলে যে দাদা আপনি এখানে কিভাবে আসলেন? হঠাৎ করে এত রাতের বেলা এই পুকুর ঘাটে চলে এসেছেন, জায়গাটা তো ভালো না। তখন ওই দাদু ওই লোকটিকে সবকিছু খুলে বলেন। তখন ওই লোকটি বলেন যে দাদা আপনি যেহেতু যেই বিষয়টা বলছেন যে আপনি একটা মেয়ের পিছু পিছু হাঁটছিলেন পুকুরের চারদিকে, একটু আগে তো বৃষ্টি হয়েছে, তো আপনি দেখেন যে আপনার পায়ের ছাপ আছে। ওই লোকটা আবার তার হাতে থাকা টর্চ লাইটের মতো একটা ইয়ে ছিল, ওই সময় যেই ধরনের টর্চ লাইট পাওয়া যেত আর কি পশ্চিমবঙ্গে, তো ওইটা জ্বালিয়ে দেখান যে দেখেন এই যে আপনার পায়ের ছাপ, কিন্তু আপনার পায়ের ছাপ ছাড়া অন্য কোনো পায়ের ছাপ তো দেখা যাচ্ছে না। তার মানে বৃষ্টির পরে এই পুকুর ঘাটে চারদিকে আপনি ছাড়া আর কেউ হাঁটেনি। দেখেন আপনি, সত্যি দেখা গেল ওই দাদুর পায়ের ছাপ, উনি যেই জুতাটা পরেছিল সেই জুতার ছাপটাই চারদিকে, কিন্তু অন্য কোনো পায়ের ছাপ সেখানে নেই। তখন দাদু বুঝতে পারেন যে সর্বনাশ, আমি তো এক ভয়ানক বিপদে পড়তে যাচ্ছিলাম। এই অবয়বটি হয়তোবা এই পুকুরের এই যে ঘাট দিয়ে নামা শুরু করেছিল, আমি যদি ওর সাথে সাথে নামতাম হয়তো পানির মধ্যে আমাকে চুবিয়ে মেরে ফেলতো। উনি সৃষ্টিকর্তাকে ডাকেন এবং ওই লোকটিকে ধন্যবাদ জানান যে আপনি এমন একটা সময় চলে এসেছেন যে আমি এই বিপদটা থেকে রক্ষা পেয়েছি। তখন উনিও তাকে ধন্যবাদ জানান যে আসলে আপনাকেও ধন্যবাদ এই কারণে যে আপনাকে তো আমি চিনি, আপনি ভালো মানুষ, আপনি বেঁচে থাকলে আরো বহু মানুষের উপকার করবেন, আপনি অত্যন্ত ভালো মানুষ। হয়তোবা ভগবান এই কারণেই কোনো না কোনো ভাবে আপনাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে, কারণ আমারও এই পথ দিয়ে আসার কথা ছিল না। হঠাৎ করে মনে হলো কেউ একজন এই ঘাট দিয়ে নেমে যাচ্ছে, তো দেখে কিন্তু আমার অস্বাভাবিক কিছু মনে হয় নাই, মনে হলো এই লোকটা কোনো বিপদে পড়েছে কিনা, এই জন্য আমি এগিয়ে এসেছিলাম, দেখলাম সত্যি আপনি বিপদে পড়েছেন। তখন দাদু এই লোকটাকে ধন্যবাদ জানান এবং উনি বাড়িতে চলে আসেন। প্রতিমধ্যে আর কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু একটা জিনিস আমরা শিক্ষা পাই, কোনো মানুষ যদি অন্যের উপকার করে, তিনি যদি কখনো বিপদে পড়েনও, কোনো না কোনো ভাবে সৃষ্টিকর্তা তাকে ওই বিপদ থেকে রক্ষা করার জন্য মানুষ হোক, জিন হোক, এমনকি কোনো প্রাণী হলেও তাকে পাঠিয়ে দেন। এই দাদু অসংখ্য মানুষের উপকার করেছেন তার সাধ্যের মধ্যে থেকে। উনি বিপদে পড়েছিলেন, হয়তোবা মধ্যরাতের কোনো আগন্তুক পিশাচিনীর খপ্পরে পড়েছিলেন, যার কারণে ওনাই একদম বিপদের আগ মুহূর্তে কোনো একজন
মানুষ তাকে দেখে ফেলেছিল, এই জন্য তাকে ডাক দিয়েছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে মানুষের উপকার যারা করেন অবশ্যই স্রষ্টা তাদের সাথে থাকেন। এই ঘটনার শিক্ষা এটাই। হ্যাঁ, এর মধ্যে ভয়ের অনেক জিনিস আছে, কিন্তু ভয় থেকেও কিন্তু আমরা শিক্ষা পেতে পারি প্রিয় লিসেনার্স। এই ঘটনা আমাদের এমন জিনিসটাই শিক্ষা দেয়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি নিপা ভট্টাচার্যকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে তার দাদু বিভিন্ন সময়, যেহেতু রেলে সার্ভিস করতেন, বিভিন্ন সময় আরও অনেক ভয়ের ঘটনার মুখোমুখি তিনি হয়েছেন। সেগুলো আমাদেরকে পরবর্তীতে পাঠাবেন, আমরা সেই ঘটনাগুলোর অপেক্ষায় থাকবো। ঘটনাগুলো যদি সিলেক্ট হয় অবশ্যই প্রিয় লিসেনার্স আপনাদের সামনে উপস্থাপন করব। নার্স সামির আনসারি বলছি। ভৌতিকতার আজকের এপিসোডে এটা আমার শেষ ঘটনা। এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন ঢাকার উত্তরা থেকে লাবণী। তো উনি যেটা বলেন যে ওনার জীবনে একটা বাস্তব ভয়ঙ্কর ঘটনা ঘটে এবং সেটাই উনি চেষ্টা করেছে আমাকে শেয়ার করার জন্য, এবং এটাই আপনাদেরকে আমি এখন বলছি। তো উনি যে জেলায় থাকতো সেই জেলার নাম প্রকাশ করতে মানা করেছে দেখে আমি সেই জেলার নাম নিচ্ছি না। 2018 সালে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর লাবণী, ওনারা 5 বান্ধবী ওনারা ঢাকায় আসেন। ঢাকার ফার্মগেটে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হন। ওনাদের টার্গেট হচ্ছে মেডিকেল কলেজে ভর্তি হবে এবং সেই অনুযায়ী ওনারা একটা মেডিকেল কোচিং সেন্টারে ভর্তি হন। ফার্মগেটের ঠিক আশেপাশেই ওনারা একটা হোস্টেলে থাকা শুরু করে এবং হোস্টেলটার একতলায় ওনাদের থাকার ব্যবস্থা হয় ওনাদের 5 জনের। একটা রুম, দুইটা রুমের হোস্টেল ছিল। একটা রুমে ছিল ওনার 2 জন, বাকি 3 জন ছিল আরেকটা রুমে। তো হোস্টেলে ওঠার সঙ্গে সঙ্গে ওনার ওইখানে যে যারা স্থানীয় ছিল বা যারা দায়িত্বে ছিল হোস্টেলের, তা উনি বলে দেয় যে দেখেন, আপনার থাকা শুরু করবেন ঠিক আছে, কিন্তু উত্তর দিকের জানালাটা কখনো খুলবেন না। তো লাবণীরা ওরা যারা ছিল ওরা এরকম গুরুত্ব দেন, ওরা ভাবে যে ঠিক আছে, না খুললে নাই। তো 1 সপ্তাহ কোনো রকম ভাবে পার হয়ে যায়। তো হঠাৎ করে ওদের একদিন খুব গরম লাগছিল, তো উত্তর দিকের জানালাটা খোলা হয়। তো লাবণী খেয়াল করে যে জানালাটা খোলার পরে ওই জানলার ঠিক কাছাকাছি একটা জায়গায় ওখানে একটা সিমেন্ট দিয়ে বাঁধাই করা কিছু একটা ছিল। তো এটা দেখার পর একটু আচমকা, একটু মানে ভাবে যে এটা কি আবার। তো ওইখানে একবার এক খালা, যে খালা ওই খাওয়া দিতেন এদেরকে, ওনাকে দেখানো হয় যে খালা এটা কি। তো সেই খালা বলতেছে এটা তো একটা কবর, তো জানালাটা না খুললেই ভালো, জানালাটা খুললে না এখানে। তো লাবণীরা ভাবে যে ওরা হয়তো 5 জন আছে, জানলা খুললে বা কি হবে, এত ভয় কিছু নাই, কোনো সমস্যা হয়তো হবে না। তো এরকম ওদের বেশ কিছুদিন যাচ্ছিল। তো ঘটনা শুরু হয় 1 মাস পর থেকে। তো একদিন ওদের কোন এক বান্ধবী ওয়াশরুমে গিয়েছিল রাত্রেবেলা। তো ওরা 4 জন তো যার যে রুমে ছিল। তো ওয়াশরুমে যাওয়ার পর সে অনেকক্ষণ ধরে আসছে না। তো খেয়াল করে দেখা গেল সে ওয়াশরুমে আটকা পড়েছে এবং বাইরে দিয়ে সিটকেটে লাগানো। তো ওরা ভাবে যে এটা কি না কি হইলো, সিটকে লাগা গেলে ভিতর থেকে সেই বান্ধবী অনেক ডাকাটাকি করে নক করতে থাকে এবং ওয়াশরুমের দরজাটা খুলে। তো বান্ধবী বলতেছে, 4 জন বান্ধবী বলতেছে আমরা তো এরকম কেউ করার কথা না, এটা কিভাবে কি হইলো। কেউ হয়তো ভাবে যে না, হয়তো ভুল করে এটা আটকা গেছে কোনো একটা কারণে, ততটা ওরা এরকম গুরুত্ব দেয় না। তো সেদিন সেভাবে এটা পার হয়। তো লাবণী যেটা বলে যে ওরা যে 5 জন বান্ধবী ছিল তার মধ্যে 2 জন বান্ধবী ছিল যাদেরকে ছোটবেলায় জিনে আসর করেছিল। এর জন্য ওরা আবার সেই 2 জন বান্ধবী এগুলো আবার একটু খুব গুরুত্বের সাথে দেখতো, মানে বোঝার চেষ্টা করতো কিছু কিছু আসলে কিছু ঘটলো কি ঘটলো না। যাই হোক, তো এই 5 জন বান্ধবী ওরা যখন একদিন কোচিং সেন্টার থেকে বাসার দিকে আসবে, হঠাৎ করে ওরা খেয়াল করে যে ওদের বাসার পাশেই একটা দোতলা পোড়া বাড়িটা দোতলা সম্পূর্ণ পোড়া এবং ওইরকম ড্যাম খাওয়া একটা বাড়ি, এটা কেউ ইউজ করছে এরকম একটা বাড়ি। তো এটা দেখেও ওদের মধ্যে একটু আতঙ্ক ছড়ায় যে এটা আবার কেমন এলাকা, এখানে সামনে দেখলাম একটা কবরস্থান, আবার এখানে দোতলা এরকম পোড়া বাড়ি। ওরা ওদের মতো রুমে এসে পড়ে। এদিকে হোস্টেল সুপার বা যিনি ছিলেন উনি আবার বলতেছে দেখো তোমরা যেটাই করো উত্তর দিকে জানালা কিন্তু খুলবা না, এটাতে খুব সমস্যা হতে পারে। কি সমস্যা হতে পারে এটা কিছুই বলে না। তো লাবণী যেটা বলে ওদের যে বান্ধবীকে, যে 2 জন বান্ধবী ছিল জায়গায় যে জিনে আসর করেছিল, তাদের মধ্যে একজন বান্ধবী একদিন রাত্রে 10টা কি 10:30টার দিকে সে তার মায়ের সাথে ফোনে জানলার পাশে ওই যে জানলাটা খোলা ছিল ওদের দিকে, সেই জানলাটা খুলে কথা বলতেছিল। তো কথা বলার একটা পর্যায়ে সে নাকি হঠাৎ করে লাবণীর কাছে এসে পড়ে এবং কাঁপতে থাকে ভয়ে, এবং কাঁপতে কাঁপতে ভয়ে সে মোবাইলটা রাখার পর হঠাৎ করে হাসা শুরু করে, আবার হাসতে হাসতে কান্না করতেছে। এরকম নাকি মানে কিছু মানে অ্যাবনর্মাল মতো কোনো কিছু কাজ সে করতেছিল সে বান্ধবীটা। তো এটা দেখার পর ওর সেন্স নাকি ওরকম ছিলই না সে বান্ধবীটার, এবং লাবণী যেটা বলে ওরা নাকি 4 জনের বান্ধবী ছিল নাকি বেশ ভয় পেয়ে যাচ্ছিল যে কি হচ্ছে ওর মধ্যে। তো আধা ঘন্টা 1 ঘন্টা পর নাকি এরকম এই মেয়েটার ঠিকভাবে সেন্স আসে এবং ওকে জিজ্ঞেস করা হচ্ছে সমস্যা কি, তুমি কি হয়েছে তোমার। তখন সে মেয়েটা বলে যে আমি যখন
জানলায় কথা বলতেছিলাম ওই আম্মুর সাথে, জানলা ভেঙে জানলাটা খুলে তখন আমার মনে হলো যে আমাদের মধ্যে কেউ একজন বান্ধবী আমাকে বাইরে থেকে ডাকতেছে। তো তখন আমি একবার তাকায় হাসি দিলাম। আমি স্পষ্ট কোনো একজন বান্ধবীকে দেখছি যে, এবং তাকে দেখে আমি হাসতেছিলাম। ঠিক যখন আমি ভালোভাবে তাকাই তখন দেখি যে ঠিক কবরটার পাশেই বাজে কিছু একটা আকৃতির চেহারা আমার দিকে তাকায়, এবং ভয় আমি তোমার লাবণীকে বলে, ভয় আমি তোমার কাছে তখন এসে পড়ি, এবং আমি বলতে পারবো না এটাকে, এবং এতটা বাজে ছিল। তো সেই রাতে নাকি মানে তখন প্রায় 11:30 12:30 বাজবে, লাবণীর ওরা 5 জন যে বান্ধবী ছিল ওদের নাকি এতটাই ভয় লাগে জানলা যে তারা লাগাবে সেই সাহসটা পাচ্ছিল না। শেষ মুহূর্তে নাকি লাবণী অনেক সাহস দেখায়, পরে জানলাটা কোনো রকম সেই সিটকেটে লাগায়। তো এটা হওয়ার পরে ওদের মধ্যে একটা আতঙ্ক কাজ করতো, এবং এটা যেহেতু ওদের ভয় লাগে, এবং তারা ওই হোস্টেলের যারা কর্তৃপক্ষ ছিল তাদেরকে বলে যে আসলে আমরা একটা সমস্যার মধ্যে পড়ছি, এখন এটা এরকম বাজে জিনিস দেখছি, জানলাটা খুলতে মানা করছেন, ঠিক আছে এখন কি করার। সে কর্তৃপক্ষ বলতেছে যে না, আপনাদেরকে একবার যেহেতু এটা মানা করেছে আপনাদের আসলে করা ঠিক হয় না, ঠিক আছে একটা হুজুরের ব্যবস্থা করতেছি, হুজুর এসে আপনাদের একটু ঝাড়ফুঁক দিয়ে দিবে, সমস্যা নাই। তো ঠিক তারপর দিন এরকম তো হুজুর আসে, এসে লাবণীকে বলে যে কি সমস্যা হয়েছে। তো লাবণীকে পুরোটা ঘটনা লাবণী খুলে বলে যে আমরা এরকম জানলা খুলতে প্রথম থেকে মানা করছিল, কিন্তু আসলে আমাদের বেশ গরম লাগতো দেখে জানলাটা খুলছি, এবং গতকাল রাতে আমার বান্ধবী একটা স্পষ্ট কিছু একটা দেখে, এবং এর কয়েকদিন আগেও আমরা একটা ওই বান্ধবী, আমাদের একটা বান্ধবী আশ্রমে গেছিল, তখন ও বাইরে কি জানি সিটকে লাগাই দিয়েছে, কিন্তু আসলে আমরা কেউ লাগাইনি এরকম। তো সেই হুজুর বলে যে না হ্যাঁ হইতে পারে যে বাসায় কিছু সমস্যা আছে, তা আমি কিছু পরা পানি দিয়ে যাই, একটা বোতলে রাখবেন, আপনারা এরকম যে 5 জন আছেন আপনারা রেগুলার এটা খাবেন, টানা 2 সপ্তাহ খান, দেখবেন সব ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা এখানে হবে না। তো এবং শেখ যাওয়ার সময় এবং 5 জন বান্ধবীকে বলে যে আপনারা যদি কেউ আরবি লেখা পারেন দয়া করে আয়াতুল কুরসিটা একটা সাদা কাগজে লিখে গিট দিয়ে মানে সুতা দিয়ে গিট দিয়ে যে জানলাটাতে আপনার সমস্যা দেখছেন ওই জানলার মধ্যে ঝুলিয়ে রাখবেন, তাহলে আশা করি আর এই সমস্যাগুলোর মধ্যে আপনারা পড়বেন না। তো লাবণী নাকি সে বলে যে সে নাকি আয়াতুল কুরসি বা সে আরবি লেখা লিখতে পারতো, সে আয়াতুল কুরসিটা সেরকম সাদা কাগজে লেখা, এবং সেদিনই হুজুর যাওয়ার পরই সে গিট দিয়ে মানে সুতা দিয়ে গিট দিয়ে ওই জানলার মধ্যে এটা ঝুলিয়ে রাখে, এবং ওরা রেগুলার এরকম পরা পানি খাচ্ছিল। তো ওদের কোনো সমস্যা একটা হচ্ছিল না। তো একদিন নাকি হঠাৎ করে ওর কোনো এক বান্ধবীর জানলার পাশে ছিল, হঠাৎ করে এরকম জানলার মধ্যে সে আয়াতুল কুরসি লেখা ওখানে একটা ঢিল মারে। ঢিল মারার পর ওর নাকি আবার ওদের মধ্যে একটা ভয় কাজ করে, এবং ওরা নাকি ঢিল যে মারে বাইরে গিয়ে দেখতে যাবে, মানে যখন নাকি মনে হয় দিন ছিল ওরা বাইরে গিয়ে দেখতে যাবে আসলে কি ঘটনা, সমস্যাটা কি। ওরা হয়তো বাইরে থেকে ভয় দেখাচ্ছে দেখে ঢিল মারছে, হয়তো ওরা নাকি 5 জনে যায়, বাইরে গিয়ে দেখে যে কিছুই নেই, কেউ নেই, এবং এখানে আশেপাশে কেউ থাকারও কথা না। ওরা ঘরে এসে একটা আশ্চর্য জিনিস দেখে যে ওদের যে পরা পানিটা হুজুর দিছিল পুরাটা পরা পানি যে বোতলে ছিল বোতলটা একবার পড়ে গেছে, এবং এখান থেকে সব পানি পড়ে গেছে, মানে ফ্লোরে পড়ে গেছে পুরাটা পানি, যেটা ওদের খাওয়ার যোগ্য না। এটা দেখে ওদের মধ্যে বেশ আতঙ্ক কাজ করে, এবং ওদের মধ্যে আতঙ্কটা এই কাজ করে যে ওরা যেহেতু একটা হোস্টেলে উঠে গেছে, এদের পড়ালেখাও করতে হয় ওদেরকে, এবং ওদেরকে দেখা যাচ্ছে যে এইসব নিয়ে আতঙ্কে থাকতে হয়। তখন ওদের সেই যে হোস্টেল যে কর্তৃপক্ষ বলতেছে যে দেখা এত ভয়ের কিছু নেই, আমরা তো সবাই এখানে আছি, এত ভয় নিয়ে থাকলে পড়ালেখা করতে পারো না, তোমরা তোমাদের পড়ালেখা মনোযোগ দেয়, এত টেনশন করবে না। তো তখন লাবণী বলে যে তখন আগে তো ওরা 2 জন আলাদা আলাদা রুমে ওরা থাকতো, তখন নাকি ওরা প্রায় 5 জন একসাথে থাকা শুরু করে। এর মধ্যে আর কোনো কয়েকদিন ধরে ওদের সমস্যা হয় না। তো একদিন ওদের এক বান্ধবী প্ল্যান করে যে ওরা সবাই মিলে তখন ওরা বসুন্ধরা ঘুরতে যাবে। তো লাবণী বলে যে না সেদিন নাকি তোর খুব টায়ার্ড ছিল, সে বলতেছে না আমি যাবো না, তোমরা 4 জনকে ঘুরে আসো। তো লাবণী যেটা বলে যে সেদিন থেকেই তার মেইন যে সমস্যাটা সেটা হয়, সেটা বলে যে ওর 4 জন বান্ধবী পরে ওরা দুপুরবেলা এরকম বসুন্ধরা দিয়ে ঘুরতে চলে যায়। তো দুপুরে পরে লাবণী ওর বান্ধবীরা যাওয়ার পরে ও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হবে। তো সে বলে যে ওয়াশরুমে যাওয়ার পর সে ফিল করছিল যে ঘরের বাইরে কেউ হাঁটাচলা করছে, বা ওর ওয়াশরুমে কেউ একজন মানে ফিল করছে সে কিছু একটা আছে এখানে, এবং সে নাকি স্পষ্ট ফিল করতেছিল। এটা ফিল করার পরে সে রুম থেকে বাথরুম থেকে বের হওয়ার পরে হঠাৎ নাকি ওর মানে ভাবতেছে শরীরটা ভালো লাগছে, একটু ঘুমাবে, এবং সে ঘুমায় যায়। সে নাকি সেদিন এরকম বিকেলের দিকে যখন ঘুম দেয় কিছুক্ষণের মধ্যে ঘুমের মধ্যে সেই স্বপ্ন দেখতেছে যে ওর মায়ের আকৃতি নিয়ে কি একজন ওর রুমে আসছে, এবং ওই মায়ের আকৃতি যিনি আসছে তখন লাবণী করছে কি ওই মায়ের ওই কোলের মধ্যে শুয়ে আছে। এবং লাবণী বলে যেটা যে সে যখন এটা ফিল করতেছিল তার নাকি প্রচন্ড তখন স্বপ্ন দেখতেছে, এবং তার মধ্যে খুব ভয় কাজ করতেছিল যে আসলে কি সেটা মা না অন্য কিছু, মানে এরকম নাকি সে তার মধ্যে ভয় কাজ করতেছিল। এবং লাবণী দেখতেছে তার মা নাকি তার যে কনিষ্ঠ আঙ্গুল যেটা আছে হাতের সেই আঙ্গুলটা চিপ দিয়ে ধরে রাখছে, এবং লাবণী নাকি স্বপ্নের মধ্যে দেখতেছে যে এত জোরে চিপ দিয়েছে সে প্রচন্ড ব্যথা পাচ্ছিল। সে কিছু বুঝে ওঠার আগেই
দেখতেছে আজানের ধ্বনি আসতেছে এবং তখন সে দেখে যে মাগরিবের আজান দিচ্ছে। লাবণী উঠে দেখে যে ওর হাতের যে কনিষ্ঠাঙ্গলটা এটা একবারে ওখান থেকে রক্ত পড়তেছে এবং সে কিছুই বুঝে ওঠে না যে আসলে কিভাবে কি হইল। এবং লাবণী বলে যে ওর নাকি এটা উঠার পর দেখার পর অবাক হয়ে যায় এবং ওর বান্ধবী যারা আছে ওরাও তখন আসে, সবাই ঘটনাটা খুলে বলে। তো এটা ছিল লাবণীর তখনকার ঘটনা। একটু পর্যন্ত লাবণী শেয়ার করেছে যে ওইখানে নাকি প্রায় যখন ওদের থাকা হয়েছিল বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতো এবং তারপর নাকি ওরা ওইখান থেকে শিফট করে আরেক জায়গায় চলে যায়, থাকা হয় না। তো লাবণী আমাকে যেটা বলে যে ওইখানে আরো বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, কিন্তু আসলে সে পুরোটা বলে নাই। কিন্তু এই ধরনের ঘটনা কিছু মানে ভয়ঙ্কর ঘটনা, যেমন কেউ আসছে বা কেউ মধ্যে হাঁটাচলা করছে বা কিছু একটা শব্দ তারা পাচ্ছে, এটা নাকি জানলাটা ওদেরকে যতবারই লাগানোর কথা বলেছিল নাকি লাবণ যেটা বলে যে ভাই আমরা জানলাটা লাগানোর চেষ্টা করতাম ঠিকই, কিন্তু কোনো না কোনো কারণে জানলা আমাদের খুলতে হতো, প্রচন্ড গরম লাগতো জানলাটা না খুললে, এবং জানলা খুললে এই সমস্যাগুলো বেশি হতো। তো এটা আসলে কতটা ভয়ানক জানি না, লাবণী এটার বাস্তব ঘটনাও শেয়ার করেছিল, দেখে আপনাদের কাছে এটা উপস্থাপন করা, জানি না কতটা ভালো লাগবে আপনাদের, আশা করছি ভালো লাগবে। এবং সামনের এপিসোডে আরো বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসবো, সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ আরাফাত আহমেদ শিমুল আপনাদের মাঝে আজকে আবারও একটি সত্য ঘটনা নিয়ে হাজির হলাম। আজকের ঘটনাটি অবশ্য আমার নিজের জীবনের নয়, আমার এক কাজিনের কাছ থেকে শোনা। এই ঘটনা সম্ভবত 1997 সালের আগের। আমার কাজিন যেভাবে আমাকে বলেছিল আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ। আমার কাজিন একবার ওর নানির বাড়িতে বেড়াতে গিয়েছিল। ওর নানির বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার একটা প্রত্যন্ত গ্রামে। নিরাপত্তার খাতিরে আমি গ্রামের নাম উল্লেখ করছি না, তবে যেখানে ঘটনা ঘটেছিল আমি আগে সেই বাড়ির চারপাশের পরিবেশটার একটু বর্ণনা দিই। মূলত এই বাড়িটায় যেতে হলে প্রথমে একটা ব্রিজ পার হতে হয়। ব্রিজটা পার হলেই চোখে পড়ে একটা পুরনো জমিদার বাড়ি। দেশভাগের আগে এই জায়গায় মূলত হিন্দুদের বসবাস ছিল। পরবর্তীতে হিন্দুরা চলে যাওয়ার পর আস্তে আস্তে মুসলমানরা এই জায়গায় এসে বসবাস শুরু করে। পুরনো দিনের বাড়ি হওয়ায় ওই এলাকায় এখনও 2-3টা শ্মশান ঘাট আছে, আর তার সাথে আছে হিন্দুদের পুরনো 2-3টা মন্দির। আমার নানা শাশুড়ি মানে ওর নানু, তিনি তখন বেশ বয়স্ক একজন মহিলা ছিলেন। একদিন গভীর রাতে, তখন সময়টা আনুমানিক রাত 3টা বাজবে, তিনি কোনো একটা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হয়েছিলেন। বাইরে বের হওয়ার পর তিনি লক্ষ্য করলেন রাস্তার পাশে অন্ধকারের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। জিনিসটা ঠিক কেমন তা অন্ধকারে স্পষ্ট বোঝা মুশকিল। দেখতে ছোট বাচ্চার মতো, আবার ঠিক বাচ্চাও বলা যায় না, কুকুর টাইপ বা কোনো একটা অদৃশ্য অদ্ভুত বস্তুর মতো লাগছিল ওনার কাছে। কিন্তু উনি মোটেও ভয় পেলেন না। সাহস করে উৎসুক হয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলেন। আর ঠিক তখনই হঠাৎ করে একটা বড় পাখির উড়ান দিল ওনার কানে, একদম পাশ ঘেঁষে চলে গেল। তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে ওনার কানের কাছ খুব কাছ দিকে তীব্র একটা শব্দ আর বাতাসের ঝাপটা বয়ে গেল। এই আকাঙ্ক্ষিক ঘটনায় উনি কিছুটা ভয় পেয়ে গেলেন এবং আর দাঁড়িয়ে না থেকে দ্রুতই নিজের রুমে চলে আসলেন। ওই রাতে অবশ্য আর অন্য কিছু ঘটেনি, উনি ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে উনি এই অদ্ভুত কাহিনীটা ওনার ছেলের কাছে শেয়ার করলেন, কিন্তু ওনার ছেলে বিষয়টাকে একদমই পাত্তা দিল না, হেসেই উড়িয়ে দিল। এভাবেই 2-1 দিন কেটে যাওয়ার পর হঠাৎ দেখা গেল নানি আর ঠিক মতো কথা বলতে পারছে না। ওনার মুখটা কেমন যেন একদিকে বাঁকা হয়ে গেছে, ঠিক যেমনটা প্যারালাইসিস রোগীদের ক্ষেত্রে দেখা যায়। মুখ বেঁকে যাওয়ার
পাশাপাশি উনি ক্রমশ অসুস্থ হয়ে পড়লেন। বাড়ির লোকজন তখন দ্রুত ডাক্তারের পরামর্শ নিল, কিন্তু ডাক্তারের ওষুধে কোনো কাজই হচ্ছিল না। এরপর তারা হুজুর এবং কবিরাজ দেখানো শুরু করলেন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। এর মধ্যে একদিন নানি ঘুমের ঘোরে একটা স্বপ্ন দেখলেন। উনি স্বপ্নে দেখলেন, যখন তিনি রাতে দরজা খুলে ঘরের বাইরে বের হয়েছিলেন, তখন ওনার সামনে নাকি অদৃশ্য কিছু একটা পড়েছিল অথবা বসেছিল, আর নানি অজান্তেই সেটার ওপর দিয়ে হেঁটে চলে গেছেন। স্বপ্নের ভেতরেই ওনাকে স্পষ্ট বুঝে দেওয়া হলো যে যেহেতু উনি ওই জিনিসটার উপর দিয়ে চলে গেছেন, তাই ওটা ওনাকে শাস্তি দিচ্ছে এবং নিজের উপস্থিতি জানান দিচ্ছে। দিন দিন ওনার অবস্থা আরও খারাপ হতে লাগলো। বাড়ির লোকজন একের পর এক কবিরাজ বদলাতে লাগলেন, কিন্তু কোনোভাবে যেন এর সমাধান মিলছে না। অবশেষে তারা এমন একজন কবিরাজের সন্ধান পেলেন, যিনি নাকি এসব বিষয়ে বেশ পারদর্শী। সেই কবিরাজ বাড়িতে আসলেন, পুরো বাড়িটা ঘুরে ফিরে দেখলেন এবং সব কিছু পর্যবেক্ষণ করার পর বললেন, একে সুস্থ করতে হলে একটা বিশেষ পুজো করতে হবে। তো যেমন কথা তেমন কাজ। কবিরাজের কথা মতো নারকেল আর সিঁদুর আনা হলো। কবিরাজ সেই সিঁদুর আর নারকেল দিয়ে মেঝেতে একটা বড় বৃত্ত বা সার্কেল তৈরি করলেন। সেই সার্কেলের ভেতরে মোমবাতি জ্বালিয়ে উনি ওনার মতো তন্ত্রমন্ত্র বা পূজা শুরু করলেন। এরপর কবিরাজ বাড়ির সবাইকে বললেন, আজ রাতে সবাই ঘরের দরজা বন্ধ করে যার যার মতো চলে যান। ঘরে শুধু রুগী একা থাকবে, আর ওনাকে ধরে রাখার জন্য ওনার একটা ছেলেকে পাশে রাখুন। যেহেতু নানির মুখ বাঁকা ছিল এবং উনি কথা বলতে পারছিলেন না, তাই ওনার সেটা ছেলের ওনার পাশে রাখা হলো। তো পূজা চলাকালীন কবিরাজ সেই অশরীরী আত্মাকে হাজির করার চেষ্টা করলেন এবং জিজ্ঞাসা করলেন সেটা কোনো জিন নাকি অন্য কিছু। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শেষ পর্যন্ত সেই কবিরাজের এত কিছু করার পরও কোনো কাজ হলো না। কবিরাজ ওই সত্তাটিকে কি প্রশ্ন করেছিলেন বা কি উত্তর পেয়েছিলেন, সেটা ওনারা কাউকে খুলে বলেননি। কিন্তু সুরহা না হওয়াতে বাড়ির লোকজন ধরে নিলেন যে এই কবিরাজ আসলে একটা ভুয়া কবিরাজ ছিল। এদিকে কবিরাজের ব্যর্থতার পর নানির অবস্থা দিন দিন আরও আশঙ্কাজনক হয়ে উঠল। ওনার মুখ পুরো বেঁকা হয়ে গেল, কথা বলা একদম বন্ধ হয়ে গেল, এমনকি ওনার হাত পর্যন্ত অবশ হয়ে যাওয়া শুরু করলো। উনি নিজের হাতটা নাড়াতে পারছিলেন না। পুরো পরিবার তখন ভীষণ দুশ্চিন্তা আর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। ঠিক এমন একটা চরম মুহূর্তে এলাকার এক মুরব্বীর পরামর্শে তারা পাশের একটা বড় মসজিদের ইমাম বা হুজুরের খোঁজ পান। ওই হুজুরের এলাকায় অনেক নাম ডাক ছিল এবং উনি বেশ বুজুর্গ মানুষ ছিলেন। যখন হুজুর বাড়িতে আসলেন এবং নানিকে দেখলেন, দেখে উনি সরাসরি বললেন ওনাকে খারাপ বাতাস আসর করেছে। হুজুর পুরোটা বিস্তারিত খুলে না বললেও এইটুকু বললেন যে এই এলাকায় হিন্দুদের যে পুরনো মাঠ বা মন্দিরগুলো আছে, সেখানে কিছু খারাপ বা দুষ্ট জিনের বসবাস আছে। নানি মূলত তাদেরই পাল্লায় পড়েছেন। উনি রাত 3টা বাজে যখন ঘর থেকে বের হয়েছিলেন, তখন দরজা কোনো নক না করে কিংবা কোনো কাশি বা আওয়াজ না দিয়ে হঠাৎ করেই ডিরেক্ট বের হয়ে গেছেন। আর জিনগুলো ঠিক ওই সময়টাতে সেখানেই অবস্থান করেছিল। নানি অজান্তেই তাদের ওপর দিয়ে হেঁটে চলে গেছেন, যা ওদের চোখে লেগেছে বা ওদের ক্ষিপ্ত করে তুলেছে, আর সে কারণেই ওরা ওনাকে এভাবে ধরেছে। স্বপ্নে দেখা দিয়েছে এবং একের পর এক এই ক্ষতিগুলো করেছে। তখন হুজুর পুরো বাড়িটা তদবিরের মাধ্যমে বন্ধ করার অর্থাৎ তদবির করার মাধ্যমে বাড়ি বন্ধ করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু
বাড়ি বন্ধ করতে গিয়ে হুজুর এক অদ্ভুত বাধার সম্মুখীন হলেন। উনি বাড়িটা বন্ধ করতে পারলেন না। হুজুর তখন বাড়ির লোকদের ডেকে বললেন, এই জায়গায় শুধু একটা বা দুইটা জিনের বসবাস না, এখানে অনেকগুলো জিনের আস্থানা আছে। তাছাড়া এই দুষ্ট জিনগুলোর পাশাপাশি এখানে কিছু ভালো জিন বসবাস করে। তাই যদি আমি পুরো বাড়িটা বন্ধ করতে যাই, তবে ভালো মন্দ সবার সাথে একটা সংঘাত তৈরি হবে। আর এই কারণেই হুজুর নিজের ইচ্ছাতেই বাড়িটা স্থায়ীভাবে বন্ধ করলেন না। তবে হুজুর নানিকে সুস্থ করার জন্য অনেকগুলো শক্তিশালী তাবিজ লিখে দিলেন এবং কিছু পানি পড়াও দিলেন। উনি যাওয়ার সময় বলে গেলেন, এই জায়গায় যার আস্থানা বা যা কিছু আছে তা আগের মতোই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তোমরা শুধু ঘরের বাইরে যাওয়ার সময় নিয়মকানুন মেনে সাবধানে চলাফেরা করবে। আলহামদুলিল্লাহ, হুজুরের দেওয়া সে তাবিজ আর পানি পড়া ব্যবহারের 3-4 দিন পর থেকেই নানি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে লাগলেন এবং ওনার মুখের বাঁকা ভাব কেটে গেল। অবসাদ আবার স্বাভাবিক হয়ে গেল এবং উনি আগের মতো কথা বলতে পারলেন। তো রাসেল ভাই, এই ছিল আমার কাজিনের কাছ থেকে শোনা ময়মনসিংহের সেই জমিদার বাড়ির ঘটনা। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সকল লিসেনারদেরকে। দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। তা আমি চলে যাচ্ছি তানভীরের ঘটনায়। তানভীর তার প্রথম ঘটনায় কিন্তু বলেছিল যে তার নানা বাড়িটা হচ্ছে একটা জমিদার বাড়ির পাশে, মানে তাদের ওই জমিদার বাড়িটা একটা কম্বাইন্ড জমিদার বাড়ি ছিল একসময়। সেটার কিছু শেকড় তাদের সাথে সংযুক্ত ছিল, তানভীরের নানাদের সাথে, পূর্বপুরুষরা সেটার সাথে সংযুক্ত ছিলেন। তো বাড়িটা বিশাল একটা কম্পাউন্ড, একপাশে বিশাল জমিদার বাড়ি, যেটার বেশ খানিকটা অংশ এখন পোড়ো টাইপের, মানে ওখানে কেউ বসবাস করে না। খোলা জমিদার বাড়ি পড়ে আছে, সেখানে অনেক ঘর আছে যেই ঘরগুলো ব্যবহৃত হয় না, এবং বিশাল বিশাল বাড়ি। এবং তার পাশে যেই অংশটা সেখানে বসত বাড়ি, যেখানে থাকেন মানুষজন। তো ওই বসত বাড়ি আর যেই জমিদার বাড়ির যে অংশটা ব্যবহৃত হয় না, সেটার মধ্যে বাউন্ডারিটা কিন্তু বেশ পুরনো এবং কয়েক জায়গায় একদম ক্ষয়ে গেছে, ভেঙে গেছে, নাই মানে ছোট্ট খোলা জায়গা, ইট নিচু হয়ে ওখান দিয়ে ঢোকা যায়। আর এই বসত বাড়ির মূল অংশে ঢুকতে গেলে যে রাস্তা দিয়ে আসতে হয়, সেটাও কিন্তু মূল সড়ক থেকে অনেক দূর ঘুরে আসতে হয়, বেশ একটা প্রাকৃতিক অংশের ভেতর দিয়ে, গাছ গাছালি এবং পাশে খোলা প্রান্তর, এর মধ্যে দিয়ে আসতে হয়। এবং দেখা যায় যে ওখানে আসলে, ওই রাস্তার শেষ মাথায় আসলে প্রথমেই যেটা চোখে পড়ে, গিয়ে সোজা ওই বাউন্ডারি খোলা অংশ দিয়ে জমিদার বাড়িটা একেবারে মুখ বদ্দান করে দাঁড়িয়ে আছে এরকম। তো তার পাশে জমিদার বাড়ির একেবারে এই সাইডে কিন্তু একটা রাস্তা আছে, সেই রাস্তা সোজা চলে যায়। সোজা চলে গেলে পাশে একটা কবরস্থান, এবং সেই কবরস্থানটা দিনের বেলাও বেশ ভীতিকর, কারণ পুরনো কবর। এই জমিদার পরিবারের অনেকের কবর আছে, এমনকি তানভীরদের পরিবার, যেহেতু তারা ওই যে বললাম যে শেকড় আছে এখানে, তো তাদের পরিবারেরও বেশ কিছু পুরনো মানুষের কবর সেখানে আছে। তো গাছগাছালি এবং বেশ একেবারে অন্যরকম বলার কারণ হচ্ছে যে জায়গাটা এরকম লাগে যখন দিনের বেলাও থাকে, মানে ভর দুপুর, তখন কিন্তু রোদ খুব ভালো মতন ঢোকে না, কারণ এই যে বড় বড় গাছ, এগুলোর পাতা সে রোদ আটকে দেয়, তখন একটা আলো আধারের সৃষ্টি হয়। তো গেলে ওই জায়গায় যদি মানুষ ঢোকে বা হেঁটে যদি একেবারে কবরস্থান পর্যন্ত যায় জমিদার বাড়ি পার হয়ে, যেটা মানুষ দেখতে পায় যে একেবারে নিস্তব্ধতা, কারণ এই রাস্তা সোজা চলে গেছে একেবারে শেষ মাথায়, সেখানে একটা বড় পুকুর, কবরস্থানের পাশে বড় পুকুর, এবং অনেক বড় পুকুর। সেই পুকুরটা সেই অনেক পুরনো, সেই জমিদারদের আমলের পুকুর। ঘাটটা মোটামুটি এখনো বাঁধানো আছে, বেশ খানিকটা অংশ ভেঙে টেঙে গেছে, কিন্তু তারপরও ঘাটটা বাঁধানো আছে। এই জমিদার বাড়ির মানুষরাই ব্যবহার করতো সেখানে। আর পুকুরের ওই পারে পুরোপুরি গাছগাছালি, একদম ওয়াইল্ড জঙ্গল, এবং সেই পুকুরের মানুষ সাধারণত ব্যবহার করতে যেত না। খুব কম মানুষই আছে সাহস করে সেখানে মাছ টাছ ধরতে যেত, এবং দু একজন মাছ টাছ পেত। তারপরও এই মাছ নিয়ে আসার সময় অনেকেই অনেক কিছু মানে এক্সপিরিয়েন্স করছেন। আর ওই যে জঙ্গলটা দুপুরবেলা গেলে যেটা মনে হয় একেবারে নিস্তব্ধ, খা খা করতেছে, একেবারে দেখা যাচ্ছে পাতা পড়ার শব্দ পাওয়া যায়, এরকম একটা অবস্থা। এবং অনেকে দেখতো যে সেখানে বেড়াল দৌড়ে বেড়াচ্ছে, কালো রঙের বিড়াল, এবং সেই বিড়াল বেশ বড়
আকৃতির, এবং এটা নাকি ওই মানুষ দেখলে তাকাতো, মানুষের ঘুরে ঘুরে তাকাতো এবং জোরে জোরে ডাকতো, লেজ ফুলিয়ে দিত, এবং এই বিড়ালের বাসস্থান ছিল এই কবরেরই ভিতরে কোথাও, সেখানে ঢুকে যেত হঠাৎ করে। আর এরকম বিড়াল কিন্তু আসলে আমি দেখছি, এটা শুনতে অনেকটা আশ্চর্য লাগলে আমি নিজেও দেখছি এরকম। আমি পুরনো কবরস্থানে গিয়ে, সেই অনেক পুরনো কবরস্থান, 1700 সালের কবরস্থান, সেখানে গিয়েও কিন্তু আমি এরকম বিড়াল দেখছি। একেবারে আমার কাছে ভিডিও করা ছিল যে বিড়ালটা এরকম দেখে ফট করে কবরের নিচে ঢুকে গেল, এর মাটির নিচে থাকে কোথাও। তো বিড়ালটা কিন্তু অনেকেই দেখছে, আর এই বিড়ালটা দেখলে মানুষ ভয় পেত। বিড়ালটাকে যদি কেউ দিনের বেলা দেখতো, দুপুরবেলা, তাও ভয় পেত, কারণ সে মানুষকে ভয় পেত না, দেখে তাকাতো এবং ডাকতো, মানে বেশ ভারীভাবে ডাকতো। তো মানুষ ভয় পেত ওই জায়গায়। আর মানুষ বলতো যে এই যে পুকুরের পাশ দিয়ে একেবারে সংকীর্ণ যে জায়গাটা, মানে হাঁটার ছোট্ট জায়গা আছে, যে ওই পাশের জঙ্গলে যাওয়া যায়, সেখান থেকে রাতের বেলা নাকি শিয়াল টিয়াল এসে এই জায়গাটা থাকতো। আর জমিদার বাড়ি তো নিস্তব্ধ। তো পুরো জায়গাটার বর্ণনা দেওয়ার কারণ আছে, কারণ আপনাদেরকে একটু বোঝানো দরকার। আপনারা একটা কল্পনা করে দেখবেন জায়গাটা কেমন, আপনাদের এই কল্পনায় নিয়ে আসার জন্য। তো যাই হোক, তো এই হচ্ছে তানভীরদের নানা বাড়ি। তো তানভীরের নানা বাড়িতে একবার একটা অনুষ্ঠান হলো, 1997 সালের কথা। তো তানভীরের নানা তার মেয়ের জামাইকে দাওয়াত করলেন, তার সর্বশেষ যেই মেয়ের বিয়ে হয়েছে তার জামাই, এবং সেই মেয়ে এবং মেয়ের জামাইকে আনলেন দাওয়াত দিয়ে, এবং সাথে অন্য মেয়েদেরকেও দাওয়াত দিলেন। তো বাড়িতে বেশ উৎসব মুখর একটা পরিবেশ, সবাই আসছে। তো এই উৎসব মুখর পরিবেশে সবচাইতে আনন্দে আছে বাচ্চারা, মানে বাচ্চা এবং কিশোর কিশোরী যারা ছিল, সব কাজিনরা, তারা একত্র হতে পারছে এবং তারা একসাথে টাইম কাটাতে পারতেছে। অনেকদিন পর একসাথে সবাই গল্প গুজব আড্ডা হচ্ছে তাদের মধ্যে, মানে বয়স অনুযায়ী আর কি, এক একটা ব্যাচে ভাগ হয়ে গেছে। তো তানভীর কিন্তু তখন অনেক ছোট, মানে একেবারেই ছোট, সে এগুলো তার রিকল করার মতো অবস্থায় নেই। সেই ঘটনাটা শুনছে তার বড় বোন জান্নাতের কাছ থেকে। তো যাই হোক, সবাই এরকম করতেছে। তো তানভীর তার এক কাজিনের নাম লিখছে, মানে অ্যাকচুয়ালি আমি কিন্তু অ্যাকচুয়ালি ওই নামগুলো ইউজ করতেছি না, আমরা এখানে সেটাকে ডিফারেন্ট করে দিই, ছদ্মনাম দিচ্ছি। তো তানভীরের এক কাজিন ছিল, নাম হচ্ছে রাফাত। তো রাফাত দেখতে মাশাআল্লাহ বাচ্চা হিসেবে অনেক সুন্দর ছিল, কিশোর বয়স সে। তো তাকে তার মা সবসময় আগলে রাখতো এই সুন্দর দেখে, কারণ মানুষজন বলতো নজর লাগবে ইত্যাদি ইত্যাদি। আরও মানে তখনকার সময় কিন্তু আর একটু যারা মানে শহরের বাইরে থাকতো তাদের মধ্যে কিন্তু অনেক কিছু প্রচলিত ছিল, সুপারস্টিশনস অ্যান্ড এইসব। আর এমনিও ধর্মীয়ভাবে বলা হয় যে মানুষের নজর কিন্তু লাগে, ইভেল আই যেটা। তো এইটাই শুনে তানভীরের খালা খুব আগলে রাখতো রাফাতকে, তিনি সবসময় ছেলেকে একটু আগলে রাখতেন। যাই হোক, এখন যেহেতু নানা বাড়ি আসছে, তো খুব আনন্দের ব্যাপার, সব কাজিনদের সাথে খেলতেছে, তো খেলাধুলা হচ্ছে, বেশ বিজি টাইম যাচ্ছে। তো বিকালের দিকে, পড়ন্ত বিকেল, তখন এই রাফাত আর অন্যান্য ওই সমবয়সী যারা কাজিন আছে তারা খেলতে খেলতে একেবারে চলে গেল নিজেদের উঠোন থেকে বাইরে, একেবারে জমিদার বাড়ির যে আঙিনাটাতে, সেখানে যে খেলছে। এখন তাদের কি খেলাধুলা হবে, বিভিন্ন রকমের খেলা হয় বাচ্চাদের, তো এই কিশোর বয়সে বিভিন্ন রকমের খেলা হয়, বরফ পানি, কানামাছি, তারপর এই লুকোচুরি খেলা। এটা তো লুকোচুরি খেলার কথা তারা প্ল্যান করলো। তো যখন বলতেছে যে আমরা লুকোচুরি খেলি, কেন জানি তাদের কাছে মনে হলো, মানে বাচ্চারাই পরবর্তীতে এটা বলছে যে তাদের কাছে কেন জানি মনে হয়েছে যে চারিপাশটা কেমন জানি আনন্দমুখর হয়ে উঠছে। এটা তাদের কাছে ফিল হয়েছে, তাদের সবার মনে বেশ এই খেলাটার কথা যখন উঠলো যে আমরা লুকোচুরি খেলি, মনে হলো যে তাদের মনের মধ্যে একটা আনন্দ বয়ে গেল। এবং এটা কেন হলো তারা কিন্তু বুঝতে পারেনি। তারা বলছে যে ওই সময় আমরা যখন এই লুকোচুরি খেলার প্ল্যান করলাম, কেমন জানি মনে হলো যে পুরো এই কম্পাউন্ডটাই তাদেরকে মানে আগ্রহ যোগালো এটা খেলার জন্য, কেমন জানি, মানে এটা একটু অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, তো প্ল্যান হলো যে যেটা হয় লুকোচুরি খেলায়, টিলো এক্সপ্রেস, যেটাকে আমরা ছোটবেলায় আমরা ঢাকায় বলতাম টিলো এক্সপ্রেস। তো একজন গিয়ে ফার্স্টে তারা নিজেরা একটা বেট করবে, এটার মধ্যে একজন হবে হারবে, যে তাকে বলে চোর খেলার মধ্যে। তো সে গিয়ে যেটা করতে হয়, চোখ বন্ধ করে কোথাও গুনতে হবে, 1 থেকে 10 বা 1 থেকে 20 এরকম গোনার সিস্টেম থাকে। তো সে গুনবে, সে গোনার পরে সবাই এর মধ্যে লুকোবে, এবং লুকোনোর পরে সে খুঁজে বের করবে। তার যখন গোনা শেষ হবে, সে যখন গুনতে থাকবে তখন কিন্তু সবাই লুকোনো শুরু করবে এদিক ওদিক। আর তার যখন গোনা শেষ হবে তখন সে শুরু করবে খোঁজা, খুঁজে বের করবে। এক একজনকে যখন সে ফাইন্ড আউট করবে তখন কিন্তু এক একজন ধরা খেয়ে যাচ্ছে। তো এরকম করে কিন্তু তার সবাইকে খুঁজে বের করতে হবে। এই খেলার নিয়ম আপনারা অনেকেই খেলেছেন, এটাই ছিল সেই টিলো এক্সপ্রেস খেলার নিয়ম, এবং এরকমই তারাও করলো।
তো সেই বেট হলো, তো বেটের মধ্যে হেরে গেল হচ্ছে সেই রাফাত দেখা গেল যে ওই সেই বারবার মানে বিভিন্ন আউট হয়ে যাচ্ছে, তার মধ্যে সেই হলো শেষ পর্যন্ত চোর। তো রাফাত যখন চোর হয়েছে মানে তাকে খুঁজতে হবে সবাইকে, তো বললো যে ঠিক আছে, তো তোমাকে যেটা করতে হবে এইখানে চোখ মানে উঠোনের মধ্যে চোখ বন্ধ করে লাভ নাই, তুমি দেখবা। তো সে বলছে না আমি দেখবো না, কিন্তু অন্যরা বলছে না তুমি দেখবা, এটা বিশ্বাস করি না আমরা, তুমি এখানে যাও, ওই যে একটা ঘর আছে, ওই যে কর্নারের দিকে একটা ঘর আছে। বাচ্চারা সবাই কিন্তু এই বাসা সম্বন্ধে বাচ্চাদের মধ্যে কিন্তু ধারণা কম, তারা জানে পুরোনো বাড়ি, জমিদার বাড়ি, তাদের পূর্বপুরুষদের এখানে বাড়ি ছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা কিন্তু ভৌতিক ব্যাপারটা এত এইভাবে অনুধাবন করে নাই। তো তারা বললো যে ওই কর্নারের রুমটায় তুমি যে ওইখানে ভিতর থেকে গুনবা, সাউন্ড করবা, এর মধ্যে আমরা পলাবো বিভিন্ন জায়গায়। তো ঠিক আছে, রাফাতকে পাঠাই দেওয়া হলো কর্নারের রুমে। রাফাত চলে গেল। তো রাফাত যাওয়ার সময় একটু ভয় পাচ্ছিল, পেছন ফিরে তাকাচ্ছিল বারবার সবার দিকে। বলতে এইভাবে তাকাস কেন? বলে যে না ওই রুমের মধ্যে কে আছে, কিচ্ছু নেই, যা যা গুন, তুই গুনবি চুপচাপ, আর তাকাবি না কিন্তু এদিকে। তো যাই হোক, রাফাত আস্তে আস্তে উঠে গেল। বাসাটা তো এরকম যে কয়েকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, তারপর একটা করিডোর দিয়ে রাফাত একলা একলা গেছে, যে ওই ঘরের সামনে দাঁড়াইছে। ঘরটা তার কাছে দেখে একটু ভয় লাগতেছিল রাফাতের কাছে, কারণ দরজাটা খোলা এরকম মেলা, কিন্তু ভেতরে কেমন জানি একটা অন্ধকার গোমট এনভায়রনমেন্ট, মনে হচ্ছে যে ভেতরে কেউ আছে, এরকম রাফাতের ফিল হচ্ছিল। তো এইসব জিনিস কিন্তু পরে রাফাত বলছে, মানে রাফাতের মুখের ভাষ্য এগুলা। তার কেন জানি মনে হচ্ছিল ভেতরে কেউ আছে, তাকে মানে সে গেলে দেখতে পাবে। তো সে ইতস্তত করতেছে, আবার তাকালো বাইরে, তো আবার তার কাজিনরা হাত দিয়ে দেখাচ্ছে তাকে ভিতরে যেতে। তো রাফাত মানে কিছু চিন্তা না করে ঢুকে গেল রুমে। তো রুমটা অন্ধকার, আলো আধারিতে ভরা। তো সে একপাশে গিয়ে গোনা শুরু করলো, 1 2 দেয়ালের দিকে তাকায়। আর সে অনেস্ট ছিল, সে দেখবে না, মানে ওই সময় বাচ্চারা আসলে অনেস্টি থাকে, খুব কম বাচ্চাই আছে যে চুরি করে দেখে। তো যাই হোক, এরকম গোনা শুরু করলো, 1 2 3 এরকম গুনতেছে। তো এর মধ্যে সবাই পলানো শুরু করলো। তো সবাই যখন লুকানো শুরু করছে, সবাই লুকা যাচ্ছে, তো এরকম 6 7 তার 10 পর্যন্ত গোনার কথা আর কি, 10-এর মধ্যে লুকাইতে হবে। তাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং ছিল 10 গোনার মধ্যে লুকাইতে হবে। তো ওই টাইমটা আসলে এক্সটেন্ড হয়, যে মানুষকে কত দূর পর্যন্ত যেতে পারবে প্যারামিটার বলে দেয়, যে এই এতটুকুর মধ্যে লুকাইতে হবে। তো ওদের প্যারামিটার ছোট ছিল, 10 পর্যন্ত গোনার কথা। তো সে যখন 1 2 3 করে 6 না 7-এ একটু সময় নিয়ে গোনে, 6 বা 7-এর পরে কিন্তু কেউ আর তার এই কল শুনে নেই। তো যাই হোক, সবাই লুকায় পড়ছে এর মধ্যে, বিভিন্ন জায়গায় লুকায় বলতেছে নিজেরা, মানে যে যার মতো ভাবতেছে। আবার অনেক সময় টিম করেও লুকায়, 2 জন একসাথে লুকায়, এরকম আছে। তো তখন তারা বলতেছে যে এই তো দুষ্ট, ও 10 গুনলো না, এরপর চুপ করে আছে, ও নিশ্চয়ই এরপরই বের হয়ে গেছে রুম থেকে, দেখতেছে। তো সবাই ঘাপটি মেরে আছে নিজের মতো। এর মধ্যে অনেক সময় পার হয়ে যাচ্ছে। তো ওরা কিন্তু পরন্ত বিকালের দিকে খেলা শুরু করছিল। তো লুকায় থাকতে থাকতে একসময় ধৈর্যচ্যুতি ঘটলো এদের, কারণ বুঝতেছে এখান থেকে তারা বিভিন্ন জায়গায় লুকাইছে, ওই বাড়ির সেই পুরনো বা জমিদার বাড়ির, কেউ এই দেয়ালের পেছনে, কেউ অন্য রুমের কর্নারে, এরকম। তো ওদের মধ্যে একজন বেশ ভয় পাওয়া শুরু করলো। সে মানে একা লুকাইছিল একদম এই পাশের একটা ঘরে, এবং সে এখান থেকে দেখতেছিল যে আলো কমে যাচ্ছে এবং অনেক সময় গেছে, কিন্তু কেউ কিন্তু বের হয়ে আসতেছে না। তো ও আসলে ভয় পেয়ে গেছে, কারণ হচ্ছে ওর কাছে কেন জানি মনে হলো তার রুমের মধ্যে কেউ আছে, মানে মানে তার সে যে রুমের মধ্যে আছে কেউ একজন আছে। এবং একসময় সে শুনলো চাপা একটা হাসির শব্দ, মনে হচ্ছে ভারী কোনো কণ্ঠে কেউ চাপা হাসি দিছে। বড়রা ছোটদের দুষ্টুমি দেখলে যেভাবে হাসে ওরকম। তো সে এরকম কেঁপে উঠে পিছনে তাকাইছে। তার কাছে মনে হচ্ছে যে অন্ধকার কোণটা, মানে ঘরের যে কোণাটা একদম কর্নার, 2 দেয়াল যেখানে মিশছে, ওই কর্নারে অন্ধকারের মধ্যে কেউ বসে আছে এরকম মনে হচ্ছে। সে দেখতে পাচ্ছে না, কিন্তু তার কাছে মনে হচ্ছে। তো ভয় পাইছে সে তাড়াতাড়ি বের হয়ে আসছে, কারণ সে চিন্তা করছে যে আমি ধরা পড়বো, অসুবিধা নাই, আর বাইরে তো অন্ধকার, মানে তখন অলরেডি মানে আলো একদম পড়ে গেছে, মানে যেই সময়টা মানে গোধূলির সময় যেটাকে বলে, এরকম সময় হয়ে গেছে। তো সে বের হয়ে আসছে, বের হয়ে এসে দেখতেছে কেউ নাই, পুরা খালি, করিডোর খা করতেছে, এই পাশে উঠান খালি। তো সে সবার নাম ধরে ডাকা শুরু করলো, এই অমুক বের হয়ে আসো, ওর তো কোনো খবর নাই, রাফাত কাউরে খুঁজতেছো না, কি ব্যাপার, কাউরে তো ধরলো না, এতক্ষণ হয়ে গেছে। তো সে যখন চিল্লাইতেছে কর্নারে, তারপর দেখলো যে কয়েকজন বের হয়ে আসছে, পুরো এই দেয়ালের এই পাশ থেকে ওইখান থেকে কয়েকজন আসছে। তো তারা সবাই মিলে আবার গেল ওই তাদের ওই বিল্ডিং এর পিছনে, দেখলো যে ওরা 2 3 জন ছিল, তারাও 2 জন, মানে তারা ব্যস্ত হয়ে গেছে, লুকাচ্ছিল গাছের পিছনে, কিন্তু বের হয়ে আসলো। বের হয়ে আসার পড়লো যে কি হয়েছে,
মানে বলে যে রাফাত তো দেখতেছি না, কাউরই তো খুঁজে নেই, কোথায় তোমরা কেউ দেখছো রাফাতকে? বলে না, বলে এই দেখো অন্ধকার হয়ে যাচ্ছে। তো সবাই যখন একসাথে হয়েছে, প্রায় 5-7 জন ছেলে, তো তাদের মধ্যে থেকে আরো একজনকে পাইতেছে না তারা, সে কোথায়? তো ওকে খুঁজতে খুঁজতে তারা ওই পুরা যে জমিদার বাড়ির কম্পাউন্ডের পিছন দিকে চলে গেছে। এটি কিন্তু অন্ধকার খুব দ্রুত নেমে আসতেছে। তো যে দেখতেছে ওইখানে মানে ওরা দেখতেছে যে কবরস্থান এখানে শুরু হয়েছে, তো কবরস্থানে ওখানে দিয়ে জোরে জোরে ডাকা শুরু করলো, ওর নাম ধরে রাফাতের নাম ধরো, দুজনের নাম ধরে ডাকতেছে। তো দেখা গেল যে 2-3 বার ডাকার পর একসাথে ডাকতেছে, তো ওই ছেলেটা বের হয়ে আসছে। সে বের হয়ে আসছে একদম, তার মানে মনে হচ্ছে ঘুম ঘুম। তো ওর বলতে হাত দিয়ে ডাকছে, এদিকে আসো তাড়াতাড়ি। তা আসলো, আসার পর কি হয়েছে তোমার? বলে আমি তো প্রায় ঘুমিয়ে গেছিলাম এখানে। কোথায়? বলে ওই যে ওই কবরের পিছনে, কবরটার পিছনে লুকায়। বলে এটা কোনো কথা নাকি, তুমি কেন ওইদিকে লুকাইছো? বলে যে আমি বসে আছি লুকায় থাকতে থাকতে, বলতে কবরস্থানে কেন গেছে দূর, আমার যাতে খুঁজে না পায়। যাক, রাফাতকে তো পাইতেছি না। তো যাই হোক, সবাই মিলে আসছে। এখন অনেকক্ষণ তারা রাফাত ডাকাডাকি করলে, এর মধ্যে কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো তারা আর দূরে গেল না, একেবারে বাসায় চলে আসলো। এসে বাসায় এসে সবাইকে বলতেছে যে এরকম আমরা রাফাতকে খুঁজে পাইতেছি না। কি হয়েছে তখন জিজ্ঞেস করলো। রাফাতের মা আসছে দৌড় দিয়ে, কি হয়েছে? বললো যে এরকম টিলো এক্সপ্রেস খেলতেছিলাম, রাফাত তো হারছে, চোর হয়েছে, ও গুনতেছিল, তারপর আরও আছে না, কোথাও নাই। বলে কোথায় গুনতেছিল? রাফাতের মা বলে যে বলতেছে কোথায়? বলে ওই যে ওই রুমে। তো তিনি যখন শুনছে ওই রুমের কথা, তখন নাকি তিনি সাথে সাথে মূর্ছা গেছেন, মানে একদম পড়ে গেছেন। তো অন্যান্য মুরব্বীরা এসে ধরছে তাড়াতাড়ি। তা জিজ্ঞেস করলো কি হয়েছে, তাকে বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে কি হয়েছে, বলছে যে এরকম এরকম রাফাত। তো তারা হচ্ছে রাগ করে উঠলো, বলে তোদের কে বলছে ওখানে যাইতে, আর ওইখানে কেন পাঠাইছিস ওই রুমে? ওই রুমে কেন পাঠাইছস? তখন আমরা কি জানি ওই রুমে কি পাঠাইছে। তো এদের মধ্যে তারা সুন্দর শুনতেছে যে নিজেদের মধ্যে কথা বলে মাস্টার সাহেব শুনতেছে। তো মাস্টার সাহেব শুনে তারা বলছে কি মাস্টার সাহেব কি? তাহলে আচ্ছা বাচ্চাদের আর বললো না, সরানো এখানে। তো সরাই নিল। তো যাই হোক, এটা ব্যাপারটা হচ্ছে যে ওইখানে একজন টিচার থাকতো। তো ওই টিচার পরবর্তীতে কোনো একটা কারণে কোনো কারণে তাকে ওখানে শাস্তি দেওয়া হয়েছিল জমিদার বাড়িতে। এবং অনেকেই মনে করতো যে ওই টিচারের যে প্রেতাত্মা সেখানে আছে, সেটা অনেকে বিশ্বাস করতো। এবং কিন্তু সত্যিকার অর্থে যারা এখানকার যারা হুজুর ছিলেন, তারা বলছেন যে এটা আসলে জিন, এটা কোনো প্রেতাত্মা না। এই টুকিটাকি যে মানুষকে দেখা দেয় ইত্যাদি ইত্যাদি, এটা কোনো জিন, এটা কোনো মাস্টারের আত্মা না বা টিচারের আত্মা না। কিন্তু মানুষ কিন্তু মনে করতো, অনেকে এরকম মনে করতো, কারণ ওই যে টিচারের মতো সেজে বা টিচার অনেকেই ফিল করতো যে ওখানে হাঁটা চলা করতেছে, বা ওই ঘরের মধ্যে থেকে টিচারের কণ্ঠ শুনতো গেলে। অনেকে বাইরে যাচ্ছে হঠাৎ করে, মানে একলা ভর দুপুরে মানুষ যাচ্ছে, কেউ শুনতেছে যে ভেতর থেকে টিচার কথা বলতেছে বা পড়া বুঝাচ্ছে কাউকে, এরকম। তো গিয়ে দেখতো নাই। আবার অনেকে এরকম শুনতো। তো যাই হোক, তো এরকম কথাবার্তা হচ্ছে, বাসার মধ্যে কই গেল। তো যেহেতু এখানে ওই রুমের মধ্যে ঢুকেই সেই হয়েছে, যারা বড় মানুষ মুরব্বী তারা ওখানে বেরোয় যে একেবারে রাতের বেলা, তখন ওই জমিদার বাড়ির ওই বিল্ডিং এর মধ্যে তো তখন কারেন্ট ছিল না, কারণ ওইটা একেবারে অংশ, ওখানে মানুষ থাকে না, কিভাবে যাবে। তো বাসার থেকে হারিকেন, টর্চ লাইট এগুলো নিয়ে গেল, গিয়ে পুরো ওই জায়গায় সার্চ করলো, দেখলো যে ওই রুমের মধ্যে কেউ নাই, পুরা রুম ফাঁকা, মানে রুম ফাঁকা, খা করতেছে, রুমের মধ্যে কেউ নাই। পুরা খুঁজলো, উপরতলা খুঁজলো, নিচতলা খুঁজলো, আর রাফাতের নাম ধরে রাখলো, নাই, একদম নাই। তো রাফাতের নানাও তো পাগল হয়ে গেছে, তার মা তো একবার ওই যে মূর্ছা গেছে, তারপর পানি দিয়ে তার হুশ আনছে, সে প্রলাপ বকতেছে ছেলের জন্য। তো সবাই খুব টেনসড, কি করবে বুঝতে পারতেছে না, চিন্তা করতেছে যে থানায় খবর দিয়ে পুলিশকে বলবে নাকি যে এখানে ছেলেকে পাচ্ছে না। তো পুলিশও মানুষকে সাধারণত 24 ঘন্টা সময় নেয় মিসিং পার্সন ধরতে, কিন্তু তারপর এখানে যে ছোট বাচ্চা, এই জন্য চিন্তা করছে। এবং তানভীরের নানারও মোটামুটি প্রভাব ছিল, সেখানে প্রভাবশালী মানুষ। তো যিনি চিন্তা করছেন যে থানায় বলবেন, প্রিপারেশন নিছে, বাসার থেকে মানুষ পাঠাইছেন থানায় যে বলতে যে ছেলে এখান থেকে হঠাৎ করে হাওয়া হয়ে গেছে। তো বাসার মানুষ গেছে থানায় খবর দিতে, আর মসজিদেও খবর পাঠিয়েছেন হুজুরকে আনতে। তো যাই হোক, এর মাঝে আসলো দারোগা সাহেব আসার আগেই হুজুর আসলো। এসে হুজুর আরেকজনকে সাথে ওনার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসছে, আনার পর বললো যে এরকম এরকম ব্যাপার হুজুর, ছেলেকে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তো হুজুর বললো ঠিক আছে, আমার সাথে আরো মানুষ আসেন, তানভীরের নানা সহ মামারা, এবং সবাই মিলে গেল। মহিলাদেরকে বললো যে খবরদার যেতে না ওইখানে, বাচ্চাদেরকে বাসায় থাকতে বললো, বাচ্চারা যেন ওখানে না আসে। তো তারা হেঁটে গেলেন ফার্স্টে, পুরা কম্পাউন্ড একবার ঘুরলেন। হুজুর চোখ বন্ধ করে করে দাঁড়ায় দোয়া পড়তেছেন, তারপর সেই কবরস্থানের ওদিক দিয়ে যাচ্ছেন। তো
সবার হাতেই এই আলো, হ্যারিকেন, লণ্ঠন ইত্যাদি নিয়ে যাচ্ছেন। তারা প্রায় 5-7 জন মানুষ, লাঠি আছে হাতে। তো এরকম যে যখন পুরো কবরস্থানটাকে তারা খুঁজতেছেন বিভিন্ন জায়গায়, তো কবরস্থানে এক জায়গায় দেখলেন যে বিড়ালটা বসে আছে একটা কবরের পাশে, এরকম বেশ বড় বিড়াল। তো ওরা সবাই কিন্তু আসছে, এতগুলো মানুষ দেখে কিন্তু বিড়ালটা ওখান থেকে সরে নাই, তার চোখ জল করতেছে। তো হুজুর সবাইকে হাত দিয়ে এরকম দাঁড়া করায় কাছে যে মানে বিড়ালটার থেকে বেশ কাছাকাছি দূরে যেয়ে তিনি দোয়া পড়তেছেন, চোখ বন্ধ করে দোয়া পড়তেছেন। তো বেশ অনেকক্ষণ দোয়া পড়ছেন। দোয়া পড়ার পর হুজুর বলতেছে তোমরা আসো। তারা সবাই হাঁটা দিল কবরস্থান থেকে বেরোয়। বিড়াল কিন্তু ওখান থেকে সরল না, বিড়ালটা কিন্তু ওখানেই বসে আছে। নর্মালি কিন্তু মানে যে কোনো বিড়াল এরকম সিচুয়েশনে থাকেই না এতগুলো মানুষের জন্য। তো যাই হোক, তারা কবরস্থান থেকে বেরোয় ওই রাস্তা ধরে, মানে একেবারে অন্ধকার রাস্তা, ওইটা ধরে ওই সেই হ্যারিকেনের আলোতে যা দেখা যাচ্ছে, লণ্ঠন হ্যারিকেন এগুলোর আলোতে একেবারে হাঁটতে হাঁটতে হুজুর সবাইকে লিড দিয়ে নিয়ে গেলেন একেবারে পুকুরের পাশে। পুকুর কিন্তু একদম নিস্তব্ধ, গাছের পাতাগুলো নড়তেছে এবং এর মাঝে বেশ মানে মেঘলা হয়ে গেছে আকাশ, মেঘ ডাকা শুরু হয়েছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে। এবং এর মাঝে আকাশে বিজলিও চমকাইলো কয়েকবার। তো হুজুর ওখানে দাঁড়িয়ে নাকি জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন, বিশেষ কোনো দোয়া তিনি পড়া শুরু করলেন। তো যখন পড়তেছেন ওনার সাথে হাফেজ সাহেবকে তিনি বলছেন এখানে একই সাথে পড়তে আর কি। তো দুজন মিলে পড়তেছেন। তো একটু পরে খুব আশ্চর্যজনকভাবে আবহাওয়াটা বেশ চেঞ্জ হয়ে গেল। ওইখানে মনে হচ্ছে যে একবারে ঝড় বৃষ্টি এখনই আসবে, এরকম অবস্থা। আকাশ ঘুম ঘুম বেশি করা শুরু করলো, মনে হলো যে মেঘগুলা একত্রিত হয়ে যাচ্ছে ওই জায়গায়। এবং হুজুরের সেই তেলাওয়াত আরো জোরে হচ্ছে, মানে আরো আরো উচ্চ স্বরে করতেছেন তিনি। এই সময় হঠাৎ করে দেখলেন যে আকাশ থেকে মনে হলো একটা মানে একেবারে বিদ্যুতের মতো এসে, ওখানে তাল গাছ ছিল 3টা, ওই তাল গাছের গোড়ার মধ্যে টাম করে পড়লো এই বাজের মতো। এবং ওই গোড়ার মধ্যে আগুন ধরে গেল, তাল গাছের গোড়ায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। আর তারপরে থপ করে পানিতে কিছু একটা পড়লো উপর থেকে এসে, বেশ জোরে। মনে হলো যে একটা বেশ জোরে একটা মানুষের মতো এসে ছপ করে পানিতে পড়ছে। পানি একেবারে ছিটকায় উঠছে উপর দিকে পুকুরের। তো পড়ছে যে তখন তারা খেয়াল করছে যে পানিতে পড়ছে সে হাত দিয়ে এরকম করে পানি নাড়াচ্ছে, মানে হাবুডুবু খাইতেছে, পানিতে ডুবে যাবে। তো সবাই বুঝলো, মানে পরিবারের সবাই বুঝলো এটা রাফাত পড়ছে উপর থেকে, কোনো জায়গাতে, কোনো তাল গাছের উপর থেকে বা কোনো জায়গা থেকে ওখানে তাকে ফেলা হয়েছে, মানে উপর থেকে ফেলা হয়েছে রাফাতকে পানির মধ্যে। সে ডুবে যাচ্ছে ওখানে, সে হাত পা নাড়তেছে, ডুবে যাচ্ছে আর কি। তো এই সময় রাফাতের মামা 1 সেকেন্ডে কোনো চিন্তা না করে সে তোড় দিয়ে যে স্প্রিং এর মতো লাফ দিল পুরো পুকুরের মধ্যে জবাস করে, এবং সে সাঁতরায় যাচ্ছে। তো তিনি যখন সাঁতরায় যাচ্ছেন দেখলেন যে রাফাতের নানিও পেছন থেকে চলে আসছিল ওইখানে। তো নানি যখন চলে আসছে তখন তিনি মানে তিনিও মনে হচ্ছে যে পানিতে নেমে যাবেন এরকম আর কি। তখন ওই হুজুরের সাথে যিনি ছিলেন আরেকজন আলেম ছিলেন, হাফেজ সাহেব, তিনি ওনাকে বলছেন যে এই খালা আপনি যান না ওখানে, আপনি যান না, এখন আপনি গেলে কিন্তু বিপদ হবে, আপনি পিছনে যান, আপনি পিছনে, আপনাকে আসছেন কেন এখানে, পিছনে যান, আপনি শরীর বন্ধ করেন করে পিছনে যান, এখানে থাকেন না। তাই বলে তিনি চুপ করে আছেন। তো একটু পরে দেখলো যে সাঁতরায় খুব দ্রুত রাফাতের মামা বা তানভীরের মামা সাঁতরায় দ্রুত চলে গেলেন ওইখানে, গিয়ে রাফাতকে ধরলেন, মানে সে ডুবে গেছিল, তিনিও ডুব দিয়ে ধরলেন, ধরে তারপর তিনি মানে টেনে নিয়ে আসতেছেন, মানে ডুবন্ত মানুষকে যেভাবে টেনে আনে ধরে, তো এনে একদম পাড়ে উঠছেন, হাঁপাচ্ছেন। তো এনে উঠাইছেন, দেখছেন যে আসলে রাফাতই ওখানে পড়ছিল। তো তাকে তুলে ধরে এরকম করে পরে নিয়ে আসা হলো। আনার পর বুঝতেছে যে তার হার্টবিট আছে, মানে সে শ্বাস নিচ্ছে কিন্তু অচেতন। তো ওই অবস্থায় হুজুর বললেন যে নিয়ে আসেন তাড়াতাড়ি। তো যখন তারা আসতেছে ওই রাস্তা ধরে একদম কবরস্থানের পাশ থেকে, তখন কিন্তু কবরস্থানের মধ্যে মনে হচ্ছে কারা কানা ঘুষা করতেছে, কথা বলতেছে, এরকম একটা অবস্থা, মানে বেশ ভয়ঙ্কর একটা অবস্থা। মনে হচ্ছে সেখানে মানুষজন কিছু কথা বলতেছে, মানে নিজেদের মধ্যে, খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। মানে এরকম মনে হচ্ছে কবরস্থানের পাশে। এবং যারা গেছিল সবাই ভয় পেয়ে গেছে, সবার গায়ে কাটা দিয়ে উঠছে। মানে হাতের যে হ্যারিকেন লণ্ঠনের আলো তো খুব দূরে যায় না, ছড়ায় না বেশ। এর মাঝে কবরস্থান, এখানে কেউ প্রাচীন কবরস্থান, এখানে কেউ থাকে না। সেখানে মনে হচ্ছে মানুষজন গুঞ্জন করে কথা বলতেছেন একজন আরেকজনের সাথে, কানাঘুষা করতেছে এরকম। তো যাই হোক, তো মোটামুটি তারা ওই জায়গাটা পার হয়ে গেল, পার হয়ে কবরস্থান পার হয়ে একদম চলে আসলো তাদের বাড়ির উঠানে এনে বারান্দায় রাফাতকে শোয়ানো হলো। শোয়ায় তাড়াতাড়ি তার পানি যতটুকু তার পেটে ঢুকছিল বের করা হলো, এবং সে বের করে দিল, কাছ থেকে সব পানি বের করে দিল। তো তারপরে হুজুর বললেন যে শরীর মুছায় দেন তাড়াতাড়ি, টয়লেটে মোছানো হলো। এবং তিনি তখন ওখানে বসে দোয়া পড়া শুরু করলেন।
দোয়া পড়তে 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 তিনি বললেন যে এই ছেলেকে তো রুকাইয়া করতে হবে, ওকে নিয়ে গেছিল, খারাপ জিন নিয়ে গেছিল, তো ওকে আমি রুকাইয়া করব, আপনারা মহিলারা কেউ আসবেন না, আমরা নিয়ে বসি একটু ক্লোজড এনভায়রনমেন্ট। এর মধ্যে কিন্তু বেশ ঝড় বৃষ্টি, বাতাস শুরু হয়ে গেছে বাইরে এবং বৃষ্টিরও কিছু ফোঁটা পড়তেছে। তো এই অবস্থায় হুজুর নিয়ে গেলেন ভেতরের রুমে, নিয়ে যেয়ে তিনি রুকাইয়া শুরু করলেন, দোয়া পড়তেছেন, ঘরের বলছে বাতি নিভাইতে জাস্ট মোমবাতি জ্বালায় রাখছেন। এই সময় দেখা গেল যে রাফাত কথা বলা শুরু করলো ভারী গলায়, বেশ ভারী গলায়, মানে এটা ওর মানে কণ্ঠে যতটুকু মানে জোর করে ইলাস্ট্রেট করে মোটা করে দেওয়া যায় একটা কিশোরের কণ্ঠ সেরকম ভাবে, এবং উঠে বসলে একদম উঠে বসে কথা বলতেছে। তো এরকম করে সোজা উঠে বসে কথা বলতেছে। তো হুজুর তখন জিজ্ঞেস করলো যে এই ছেলেকে কেন ধরছিলি, কোথায় নিয়ে গেছিলি? বললো তো নিয়ে যাইতাম, আপনি তো টানায় আনলেন আমারে, আমি তো ওরে নিয়ে চলে যেতাম এখান থেকে। বলে কেন? যে ওর পরিবারে পূর্বপুরুষ আমার উপর অনেক অত্যাচার করছে, ওরে ছাড়বো না। তখন হুজুর বললো যে চুপ থাক বেয়াদব, মিথ্যুক কোথাকার, কিসের তোর উপর অত্যাচার করছে, তুই কে? তখন সেই ওই টিচারের নাম বলতে, না তুই কোনোই না, তুই কারো আত্মা না, তুই জিন, তোর নাম বল। তখন তিনি বকা দিয়ে বলছে, তখন নাকি সেই জিনটা মানে উনি তখন সাথে বলার সাথে সাথে দোয়া পড়ছেন, হুজুর দোয়া পড়ছে, সূরা পড়ে মানে বিশেষ আয়াত পড়ে করছে, তখন সাথে সাথে নাকি চিৎকার করছে, চলে যাচ্ছে, পুড়ে যেতেছে আমার। তখন নাকি সে বললো যে আমার নাম অমুক। বলে তুই কি করস, তুই এখানে পোলারে নিছস কেন? তখন বলছে লয়ে যাবো। কেন নিয়ে যাবি তুই? ওর পূর্বপুরুষ অনেকেই করছে। আবার তিনি দোয়া পড়ে করলেন, বলে এই ছেলের কি হয়েছে, এই ছেলের সাথে কেন এরকম করতেছিস? ছাড়, ওরা ছেড়ে এক্ষুনি চলে যাবে, কখন আসবি না, ওরা নিয়ে গেছে সের জন্য তোর শাস্তি দেবো এখন। তাই বলে হুজুরি করলেন এবং তিনি আরো আমল করা শুরু করলেন। তো এক পর্যায়ে নাকি বলছে যে ছেড়াই দিয়েছি। তো বলছে কি হয়েছিল, তুই কি লেগে ধরছিস? ওরে কয় যে আমি ওই রুমে থাকি, আমি ওইখানে থাকি, ওই বাসার মধ্যে ঘোরাঘুরি করি, কে পোলা ওই সময় ঢুকছে, ওইখানে ঢুকা আমার পাশ দিয়ে গেছে এবং আমার তখন নজর পড়ছে ওর উপরে। আর আমার নজর খুব খারাপ, আমার নজর কার উপর পড়লে আমি তারে লয়ে যাই। যাই হোক, অনেক তাকে তখন ওই হুজুর অনেক মানে তাকে বিভিন্ন রকমের দোয়া পড়ে সালাহ দিলেন, বুঝাইলেন যে এগুলো করবি না, এই সে অনেক কিছু বললেন যেটা করে আর কি জিন ছাড়ানোর সময়। তো তিনি এই টোটাল পারফর্ম করে তার যে রুকাইয়া পারফর্ম করার পরে দেখা গেল এক সময় ওই জিনিসটা রাজি হলো চলে যাবে এখান থেকে, কারণ হুজুর তাকে হুমকি দিচ্ছে যে তাকে শাস্তি দিবে, আটকায় রাখবে। তো এক পর্যায়ে সে ছেড়ে দিল, রাফাতকে ছেড়ে দিল, রাফাত ধাপ করে পড়ে গেল। তো হুজুর সাথে সাথে বললো যে আপনারা নিয়ে আসেন, তেল নিয়ে আসেন। তো দেখা গেল যে বাসায় সরিষার তেল ছিল, সরিষার তেল আনছে, তিনি দোয়া পড়ে ফু দিয়ে সে সরিষার তেল মালিশ করে দিলেন হাতে পায়ে ছেলেটার, আর বললো যে ওর কিন্তু জ্বর আসবে, কষ্ট হবে, কারণ ওর উপরে এই জিন আসর করছিল, ওকে নিয়ে গেছিল। কতদূর নিয়েছিল বলা যায় না, জিনটা তো চলে অন্যভাবে, ওরা তো মানুষের মতো না, অন্য ডিমেনশনে, এবং আমি ওই সময় আমল করে ওকে ওখান থেকে আনাইছি। তো হুজুর বলল যে কি হয়েছিল জিনিসটা তিনি শুনছেন। হুজুরের কাছে ওনার আরো ছিল, জিন ছিল সাথে, হুজুরের কাছে আসতো যারা। তো বলছে যে এর মধ্যে জিনদের সহায়তা নিচ্ছেন তিনি এটা আনানোর জন্য। তো ওদের মধ্যে বলছে যে ওই রাফাত নাকি ওখানে ঢুকে যখন গুনতেছিল তখন নাকি ওই জিনটা ওখানে ঘুরতেছিল ওই জায়গা দিয়ে, এবং এমন একটা সময় যে সময়টা আসলে খুব মানে সেই মাগরিব আসন্ন কাছাকাছি একটা সময়, পড়ন্ত বেলায় সময়, এবং তার খুব ভালো একটা সুবিধা হয়েছে এবং রাফাতের উপর তার নজর পড়ছে, এই ছেলেকে সে নিয়ে যেতে চাইছে। এবং ওইটা অনেক সময় তাদের শত্রুতা থাকে কোনো পরিবারের সাথে। দেখা গেছে যে আমাদের দেশে যখন মানুষজন এসে বাড়িঘর কিনছে বা জমি জমা নিয়ে যা থাকা শুরু করছে, তখন কিন্তু জঙ্গল পরিষ্কার করছে অনেক জায়গায় গেছে, দেখা গেছে যে ওদের আবাসস্থল ছিল সেটাও কিন্তু মানুষ পরিষ্কার করে সেখানে থাকা শুরু করছে, বাড়িঘর নির্মাণ করছে। এর জন্য তাদের সাথে একটা কনফ্লিক্ট থাকে। তো এই জিনও অনেক সিনিয়র জিন, তার সাথেও একটা কনফ্লিক্ট এদের পরিবারের ছিল, সেটার থেকে এগুলা। তো যাই হোক, এই জন্যই মানুষ অনেক সময় মনে করে যে ওইখানের মানুষ অনেকের বিশ্বাস যে মাস্টার সাহেব এখানে ঘোরাঘুরি করে, তো এরকম আসলে ব্যাপারটা না। তো যাই হোক, তিনি এগুলো বলেন যে ওকে যাই হোক ছাড়ানো হয়েছে। তিনি ওই যে ওখানে বিড়াল বলতেছে যে ওখানে রহস্য, উনি বলেন নাই যে বিড়ালটা জিন, বাট তিনি বলছে যে ওখান থেকেই উনি জানতে পারছেন কবরস্থান থেকে যে ওকে কোথায় নিয়ে গেছে এবং কোন জায়গায় তাদের পোর্টাল দিয়ে যাচ্ছে। তো সেখানে যেই তিনি দোয়া পড়ে দিছেন, তার মতো চেষ্টা করছেন এবং
ওকে তো দিয়ে গেল, রেখে দিয়ে গেছে। তো পরবর্তীতে হুজুর বলে যান যে রাফাতকে এখানে যে কয়দিন থাকবে সাবধানে রাখতে, এবং দোয়া দুরুদ পড়ে তিনি ফু দিয়েছেন এবং বলছে যে তারপরে তার বাড়িতে গেল তাকে ঠিকমতো দেখে শুনে রাখতে। বেশ কিছুদিন তার উপরই করতেন, আর বলছে যে ওর দেখতে শুনতে মাশাল্লাহ সুন্দর, ভালো, ওর উপর এরকম উপরি জিনিসের নজর পড়তেই পারে, তো ওকে সাবধানে রাখবেন। ও যখন মোটামুটি যুবক বয়স হবে তখনও সাবধানে রাখবেন। তো এগুলো বলে দিয়ে গেছিল হুজুর। তো রাফাতের আম্মা সেটাই মেনে চলতো এবং পরবর্তীতে রাফাতকে বেশ সাবধানে রাখতো। আর ওই বাসাতে ওই ছেলেপেলেদেরকে খুব রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল ওই জায়গায় খেলতে না। তো তারপরও ছেলেপেলেরা কিন্তু ওইটা মানে ওই জানতো এইসব ঘটনা ঘটছে এবং তাদের মধ্যে একটা ইন্টারেস্ট কাজ করতো ওই জায়গার উপরে। ছেলেপেলেরা তারপরও যেত লুকায় দেখতে এবং এরকম টুকিটাকি ব্যাপার স্যাপার ঘটতেই থাকতো ওই বাসায়। ওই বাসার ওই জায়গাটা একটা হন্টেড জায়গা। যাই হোক, এই ছিল তানভীরের এই ঘটনাটা। এবং আচ্ছা, এখানে তানভীর বলছে যে পরবর্তীতে রাফাতের কাছে কি শোনা গেছিল। রাফাত নাকি সবাই যখন তাকে পাঠায় ওখানে, সে ঘরে যে ঢুকতেছে, ওই যে তার কাছে ফিল হচ্ছিল কেউ আছে ঘরের ভেতরে। সে যখন ঢোকার পর নাকি তার মনে হলো যে ওই রকম, ওই যে ঠিক ঘরের কর্নারে কে একজন বসে আছে, দুই দেয়াল যেখানে মিশছে সেখানে। তো সে একটু অস্বস্তি ফিল করছে। তো তারপর নাকি সে ঘুরে গোনা শুরু করছে। একটু পরে নাকি সে দেখে যে তার ঘাড়ের মধ্যে মানে তার কাঁধে কি জানি স্পর্শ করলো। তো সে তখনই কিন্তু সে গোনা থামাই দিছে। সে পিছন ফিরে তাকায়, দেখে যে একটা লোক এরকম পাঞ্জাবি পরা, লুঙ্গি পরা, এবং কিরকম বয়স হবে, মানে বয়স হবে এরকম 50-55 বয়স এরকম একটা লোক, এবং পাজা পাঞ্জাবি পরা, এবং হালকা আলো যে আসতেছে বাইরে সেটাতে যতটুকু বোঝা যাচ্ছে অন্ধকার তার চেহারা, এবং ওই যে টিচার সুলভ একটা লুক, মানে টিচাররা যেরকম থাকে সাধারণত ওই সময় যেরকম থাকতেন আর কি, যেরকম বেশভূষা নিয়ে এরকম। কিন্তু এই যে আলো আধারিতে তার চোখ দুটো জ্বলতেছে, চোখ দুটো মনে হচ্ছে জ্বলতেছে, মানে আলো বেরোচ্ছে চোখ থেকে। তো রাফাতকে নাকি এরকম ধরে রাফাতের দিকে তাকে হাসছে। তারপর রাফাতের আর কিছু মনে নাই, একেবারে সে পুরা তার হারায় গেছে, সেন্স চলে গেছে। তো এতটুকুই রাফাতের মনে আছে, এবং তারপরে তার তো সেন্স ফিরছে যে তাদের বাসায়। তো এই হচ্ছে তানভীরের পাঠানো ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমি কিন্তু এই ধরনের পুরনো জমিদার বাড়ির ঘটনাগুলো বেশ এনজয় করি। আর আপনাদেরকে আমি বলি, আমি কিন্তু এরকম দুই একটা জমিদার বাড়িতে গিয়েছি দেখতে, এবং আমার কাছে কিন্তু ভাইবগুলা বেশ অন্যরকম লাগছে। মানে প্রথমে ঢুকলে মনে হয় সাদামাটা একটা বাড়ি, বেশ পুরনো জমিদার বাড়ি। হাঁটলে দেখা যাচ্ছে কম্পাউন্ড, এবং দেখা যাচ্ছে ওখানে টেক কেয়ার করার জন্য কোনো মানুষ থাকে এবং যারা খুব স্বাভাবিক জীবনযাপন করে। কিন্তু বাড়িগুলো যখন ডিটেলস দেখা হয়, মানে এই রুমগুলোতে যখন আমি গেছি, যেসব রুম অব্যবহৃত থাকে সেই জায়গাগুলো কিন্তু একদম অন্যরকম। এবং কিছু কিছু খোলা রুমে যখন ঢুকছি সেখানে তেমন কোনো আসবাব নাই, পুরানো দু একটা আসবাব আছে, এবং অন্যরকম পরিবেশ। ভেতরে গেলেই মনে হয় যে কেউ একজন লুকায় দেখতেছে, মানে খুব কিউরিয়াসলি। আমার কাছে যেটা ফিল হয়েছে, এটা আমার ফিলিংস, যে আমার কাছে মনে হয়েছে যে কেউ লুকায় আমাকে দেখতেছে আড়াল থেকে, এবং সে খুব কিউরিয়াস, সে খুব বোঝার চেষ্টা করতেছে যে মানুষটাকে। তা আমি কিন্তু সবসময় যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নিছি, শরীর বন্ধ করে ঢুকছি। আর আমি যখন এরকম জায়গায় যখনই যাই, আমি এই বিশ্বাস নিয়ে ঢুকি যেখানে যদি কিছু থেকে থাকে, মানে সুপার ন্যাচারাল কিছু, সেটা অবশ্যই জিন্নাত, মানে জিন, এটা অন্য কিছু না, এটা করে আত্মা না। এটা আমি এই বিশ্বাসটা আমি একদম আমার রিজিড বিশ্বাস। এই বিশ্বাসকে টলানো সম্ভব না, এটা ধর্মীয় বিশ্বাস, এবং এটাকে আমি ওইভাবে বিশ্বাস করেই চলি। মানে আপনাকে তো একটা স্কেল দিয়ে মাপতে হবে সব কিছু। আমার বিশ্বাসের এই মাপার স্কেলটা হচ্ছে ধর্মীয় শিক্ষার থেকে, মানে ধর্মীয় ভাবে যা লেখা আছে, মানে আমার রিলিজনে যা লেখা আছে আমি সেটাকে বিশ্বাস করি, সেখানে যাই। মানে আমার রিলিজনের বিশ্বাস থেকে আমি বিশ্বাস করি, বা যেই মানুষটাই তার রিলিজনের বিশ্বাসে বিশ্বাস করে সে সেভাবে বিশ্বাস করে। তো আমার বিশ্বাসটা আমার কাছে, আমি ওরকম বিশ্বাস নিয়ে ঢুকি যেখানে জিন আছে, আর কিছু নাই, আর কিছু থাকারও কথা না। মানে আমাদের বিশ্বাস অনুযায়ী যে যখন আত্মা চলে যায়, আত্মাকে নিয়ে যাওয়া হয়, তখন নেওয়ার পরে হয় ইল্লিন বা সিজিলে পাঠিয়ে দেওয়া হয়। তার কিন্তু এইভাবে ফিরে আসার কোনো ক্ষমতা নাই, কাউকে ভয় দেখানোর মতো তার ক্যাপাবিলিটি থাকে না। আর আমি যতদূর জানি
যে জিনরা যেটা করে তাদের মাঝে কিছু কাইন্ড আছে যারা অনেক পুরনো, ওই যে বললাম যে অনেক জায়গায় থাকতে থাকতে তাদের ওই জায়গার প্রতি তারা অধিকার মনে করে। অন্য কেউ যখন সেখানে আসে এবং তারা যখন ওই জায়গাটাকে অধিগ্রহণ করছে, মানে যেটা হয় যে অনেক আগের মানুষ কিন্তু এইভাবেই একটা জায়গায় বসতি স্থাপন করতো, যে এসে ওই জায়গায় জঙ্গল ছিল কেটে পরিষ্কার করে ওখানে একটা জায়গা বানাতো, সেখানে তাদের মধ্যে একজন লিডার থাকতো, বাকিরা কৃষিকাজ বা অন্যান্য কাজ শুরু করতো এবং সেখানেই ঘর ভিটা তৈরি করে থাকা শুরু করতো। তো তখনকার সময় যারা জিনরা ওখানে থাকতো তারা মনে করতো তাদের স্পেসটা ইনভেড করা হচ্ছে, তো তারা তখন ওই সব জায়গায় আসা যাওয়া করতো এবং এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের ঘটনা শুরু হয়েছে। আপনারা যারা শুনেন যে বলে যে রাতের বেলা ডেকে নিয়ে যায় বাসার থেকে, কেন হয়েছে আমাদের গ্রাম বাংলায় শোনা যায়। এটা শুধু গ্রাম বাংলা না, এটা কিন্তু আমি বিদেশেও শুনছি। মানে আমি যখন আমেরিকায় ছিলাম আমার টিনেজ বয়সে বা আরও পর পর্যন্ত যুবক বয়স পর্যন্ত, তো সেখানকার অনেক জায়গায় গিয়ে শুনছি, সেখানকার যেসব জায়গাগুলো একটু রুরাল সেসব জায়গায় যে শুনছি যে এই ধরনের ঘটনা আছে, ডেকে নিয়ে যায় বাসার থেকে। আমি এই যখন পাম বিচে ছিলাম, ওই রয়্যাল পাম বিচে একজন হিস্প্যানিক মানুষের কাছে শুনছি যে তার বাসার থেকে রাতের বেলা নাকি মনে হতো যে তার চাচা এসে ডাকতেছে তাদেরকে, কিন্তু তার টাটা থাকতো অনেক দূরে, ওখানে থাকতো না, ওনাকে চাচা এসে ডাকতেছে। এবং অনেক সময় মানে তার চাচার ডাক শুনে তার বাবা বেরিয়েছে ঘর থেকে, ঘরে দেখছে কিচ্ছু নাই, আশেপাশে এরকম ঝিঝি পোকা ডাকতেছে। রয়্যাল পাম বিচ যেটা জায়গাটা ছিল এটা একটা ফার্মিং এলাকা আর কি, ওয়েস্টের দিকে, মানে ফার্ম নির্ভর। তো যারা কৃষি কাজ করতো, পশুপালন করতো, তারা ওখানে থাকতো। যে স্প্যানিকরা অনেক বেশি থাকতো যেহেতু তারা কৃষি কাজ করতো। তো ওখানে যে সে এরকম শুনছে যে এরকম বের হয়ে দেখেছে তার ভাই নাই, কিন্তু ডাকতেছে, ডাক শুনতেছে এবং দূর থেকে ডাকতেছে। তখন মানে যখন নাকি সে তার বাসার বাইরে চলে আসে, দূর থেকে ডাক শুনতেছে কিন্তু তার ভাইকে দেখতেছে না। তো এই ধরনের ঘটনা কিন্তু গ্রাম বাংলায় প্রচলিত আছে। আমি আমার নানার পরিবারে শুনছি যে ওখানকার একজন পূর্বপুরুষ তাকে এরকম রাতের বেলা ডেকে নিয়ে, এটা কিন্তু একদম আমি ছোটকাল থেকে শুনতেছি ঘটনা, এবং বলতেছে যে মানুষটা খুব কাছাকাছি সময়ের, খুব দূরের মানে পূর্বপুরুষ না, কাছাকাছি পূর্বপুরুষ, যে তাকে ডেকে নিয়ে কৃষিকাজের সময় রাতের বেলা এরকম ফসল হাল চাষ করার জন্য ডাকছে এবং সে গেছে ভাইয়ের সাথে, সেখানে গিয়ে হাল চাষ করতে করতে এক সময় বলছে যায় কুস্তি লাগি। তো এই ঘটনা কিন্তু আমি অনেক শুনছি বিভিন্ন জায়গায়, একেবারে নিজেদের পরিবার থেকে শুরু করে অনেকের কাছে শুনছি। তো এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে? আসলে ঘটনাগুলো কিন্তু এই কারণেই ঘটছে যে জিনরা এক জায়গায় তারা যখন থাকতো খোলামেলা জায়গায় তাদের মতো থাকতো, যখন মানুষ এসে সেখানে বসতি স্থাপন করে এবং তাদের জায়গাগুলোর মধ্যে তাদের সমস্যা হয়ে যায়, তারা সরে যায় অনেকে। আবার অনেকে সেখানে, সবাই তো আর, যেমন মানুষের মধ্যেও ভালো মন্দ আছে, মানুষের মধ্যে কিন্তু আমরা অনেকে আছে যে দাবি ছেড়ে দেই, অনেকে আছে দাবি ছাড়ি না, অনেকে আবার দেখা যাচ্ছে যে একটু উগ্র প্রকৃতির, ওদের মধ্যে এরকম আছে, ওদের মধ্যে দুর্বল সবল উগ্র সব রকমের আছে। তো ওরাও তখন সেখানে সেটা কি করছে, মানুষের সাথে সহাবস্থানে যায় নাই, প্রথম দিকে তারা সমস্যা করছে এবং দেখা যাচ্ছে যে এই সমস্যাটা রয়ে যায়। তো এখানেও এরকমই ব্যাপার হয়েছে হয়তো, যে ওখানে রয়ে গেছিল মানুষ এবং তারা এই জিনিসগুলা রাগ করে তখন সেই পরিবারের সাথে ঘটায় বা মানুষের সাথে ঘটায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন, এই যেটা বলতেছিলাম যে আমি যেমন জমিদার বাড়িতে গিয়ে মনে হচ্ছে কেউ একদিন দেখতেছে কিউরিয়াস ভাবে। ব্যাপারটা কি যে অনেক সময় দেখা গেছে যে আমাদের দেশের যে জমিদার বাড়ির, আমাদের দেশ বলতে কি উপমহাদেশের যে জমিদার বাড়ির ঘটনাগুলো আছে, দেখা গেছে যে বেশিরভাগ জমিদাররাই, সবাই না, নট এভরিওয়ান, বেশিরভাগ জমিদারদের মধ্যে বেশ কিছু ম্যাল প্র্যাকটিস ছিল। মানে তারা বিলাসী জীবনযাপন করতেন, অনেক রকম কাজ করতেন। এরকম আমরা তো অনেক শুনছি যে এরকম যে সেখানে যে নাচ হতো, সেখানে যে জোর করে আটকায় রাখতো সেখানকার যারা নৃত্যশিল্পী যারা আসতো তাদের, এবং সেখানে তারা নাচ দেখতো এবং মানুষকে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখতো, জোর করে বেশি কর আদায় করতো এবং কর ঠিকমতো না দিলে বা সেই কর যে না দিত তাদের উপর অত্যাচার হতো, তাদেরকে মারা হতো এবং দেখা যেত যে তারা অনেক রকম মানে ম্যাল প্র্যাকটিস বলতে যেটা করতো যে উৎসর্গ করতো, এরকম অনেক কাজ করতো। এই যে আমি কিছুদিন আগে মনে হয় একটা ডকুমেন্টারি দেখতেছিলাম যে ফরিদপুর অঞ্চল বা কোথাও কোনো একটা জমিদার বাড়িতে এরকম সেই জমিদারের একটা অংশ দেখাচ্ছিল, বলতেছিল এইখান থেকে সে ডিক্যাপিট করতো মানুষকে এবং এইখান থেকে ফেলে দিত মাথাগুলো। তো এরকম ব্যাপার স্যাপার কিন্তু করছে। আপনারা জানেন যে দুষ্ট প্রকৃতির জিন যারা আছে তারা কিন্তু ওইসব জায়গা বেশ পছন্দ করে, যে যে জায়গায় খারাপ জিনিসগুলো ঘটছে এবং সেই জায়গাটা যখন অ্যাবান্ডেন্ট থেকে যায়, অনেক দিন কেউ যায় না, একেবারে পড়ে আছে। এবং কিন্তু আমাদের ধর্মে বলা আছে যে যেসব জায়গাগুলো অ্যাবান্ডেন্ট জায়গা বা ব্যারেন ল্যান্ড,
বা নোংরা জায়গা, সেসব জায়গায় ওরা পছন্দ করে থাকতে। তো অবশ্যই সেখানে তারা বাসা বাঁধে। তো যখন কেউ যায় তখন কিন্তু তারা অনেক কিছু দেখে, এবং ওরাও মজা পায়, ওরা কিন্তু ভয় দেখায় মজা পায় মানুষকে। তারা মানুষের ফিয়ার বুঝতে পারে, যে দে হ্যাভ দ্যাট অ্যাবিলিটি, যে কার বিরুদ্ধে ভয়টা কীরকম ভাবে আছে এটা কিন্তু ওরা বুঝতে পারে মানুষের। কারণ ওরা কিন্তু একটা পারমিশন চেয়ে নিছে, মানে শয়তানি চেয়ে নিছে যে আমি মানুষের শিরায় শিরায় চলতে চাই। তোরা ভয়টা বুঝতে পারে। ভয় যেমন আমাদের যখন বাড়লে কিন্তু আমাদের ভিতরে বিভিন্ন রকমের পরিবর্তন ঘটে, হরমোনাল পরিবর্তন ঘটে। তো যাই হোক, তারা কিন্তু বুঝতে পারে ফিয়ারটা। তো তারা যেটা করে অনেক সময় মানুষকে আরো ওই বিলিফটা যেন আরো অন্যরকম করে দেওয়ার জন্য, উল্টায় দেওয়ার জন্য, যে একটা এখানে অকারেন্স ঘটছে, ধরেন একজন মানুষ মারা গেছে, তো তখন তারা করে কি সেই রকম চেহারা নিয়ে, ঠিক সেই রকম একটা লুক নিয়ে আপনার সামনে দিয়ে এসে আপনাকে যখন চান্স পাবে একলা সেরকম একটা দেখা দিয়ে যাবে। এই তো মানুষের মধ্যে একটা বিশ্বাস ঢুকে গেল যে এই তো আমি তো এখানে আসছি, এই জায়গায় তো অমুকের আত্মা আছে, এই তো মানে এই ভয়টা সে পেয়ে যায়। এবং ওরা মিথ্যা কথা বলে, যারা হলো তাদের মধ্যে দুষ্টু তারা মিথ্যা কথা বলে। এই জিনিসগুলাই আসলে ঘটে। আর যারা ভালো তারা তো এগুলো করেই না, তারা ওখানে থাকে না, তারা তাদের মতো জীবনযাপন করে, তারা মানুষকে ওইভাবে বদার করে না। তবে আমাকে একজন লিখছিলেন কিছুদিন আগে কমেন্টে, আপনারা হয়তো দেখেছেন, লিখছে যে ইউর রং। আমি বলছিলাম যে ওই ভ্যাম্পায়ার সম্বন্ধে বলছিলাম, বলছিল ইউর রং। সে কি বলতে চাইছে আমি বুঝলাম না, তবে আমি একটা জিনিস বলতে পারি যে এই জিনিসটা, এই ভ্যাম্পায়ার বিশ্বাসটা কিন্তু আসছে অনেক প্রাচীন আমল থেকে। প্রাচীন আমল থেকে ভ্যাম্পায়ার বিশ্বাস না, আসলে তারা যেটা বলতো যে তাদের সময়কার কিছু অবদেবতা ছিল যারা এই মানুষের রক্ত শোষণ করে থাকতো, তারা বলতো আর কি সে সময়। ওইটার থেকে কিন্তু পরবর্তী যে জিনিসটা চলে আসছে, আপনারা যদি দেখেন ইস্টার্ন ইউরোপের বিশ্বাসে বলতেছে, বিশেষ করে এই জিনিসটা আরো বেশি স্ট্রং হয়েছে যখন থেকে অ্যাব্রাহাম বার্ম স্টোকার ড্রাকুলা লিখছেন, তারপর থেকে এই জিনিসটা বেশি আসছে যে ভ্যাম্পায়ার, ব্লাড সাকিং ক্রিচার অফ দ্য নাইট, এসে মানুষের রক্ত খেয়ে যায়। মানে অনেকটা ব্যাটের মতোই, কিন্তু মানুষ এই অবস্থায় চলে যায়। কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন হয়েছে, সেখানে কিন্তু কি পাওয়া গেছে জানেন? সেখানে পাওয়া গেছে যে বেশিরভাগ মানুষ যাদেরকে আসলে বলা হয়েছে তারা আসলে ছিল যক্ষা রোগী। তো যক্ষা রোগীরা যেটা হয়, তাদেরকে দাফন করার পর তাদের লাং এর মধ্যে সমস্যা পাওয়া গেছে, লাং বার্স্ট করছে, সেখান থেকে রক্ত মুখের কাছে আসে, এটা দেখেই, এবং ঠান্ডা অঞ্চল হওয়াতে সেই বডিগুলোর কোনো ক্ষতি হয় নাই। আর ক্যানাইন অঞ্চল বিশেষে কিন্তু কিছু মানুষের ক্যানাইন একটু লম্বা হয় স্বাভাবিকভাবেই। আপনারা জানেন, আমি কিন্তু অনেক মানুষকে দেখছি, ওই সেই ইস্টার্ন ইউরোপের মানুষ যাদেরকে এটা মানুষ পরীক্ষা করে দেখাইছে। আমি একটা ইসের কথা বলতেছি, প্রামাণ্যচিত্র থেকে দেখে বলতেছি, সেখানে কিন্তু দেখাইছে যে মানুষের কিছু মানুষের এই যে দাঁতটা ক্যানাইন দুইটা লম্বা, একটু বেশি লম্বা। এটা খুবই আশ্চর্য। এবং তারপর থেকে আমি খেয়াল করে দেখছি ইস্টার্ন ইউরোপের মানুষের ক্যানাইন একটু লম্বা হয়। তো ওইসব জিনিসের উপর ভর করে কিন্তু মানুষ এই ভ্যাম্পায়ার জিনিসটাকে খুব এক্সাজুরেট করে উঠাই দিছে। আসলে ওরকম কিছু নাই। যদি মানুষকে ওরকম ভয় দেখায় থাকে বা মানুষের ফিয়ারকে ফিড করে, ওই যে বললাম জিনদের মধ্যে খারাপ কাইন্ড আছে, তারা যখন শুনবে যে আপনি একটা জিনিস নিয়ে আলোচনা করেন যে এরকম কিছু হয়েছে কুসংস্কার, তারা ঠিক ওইভাবে আপনার সামনে আসবে। তারা কিন্তু যে কোনো শেপ নিতে পারে, একেবারে যে কোনো শেপ। শুধুমাত্র আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কোনো শেপ ওরা নিতে পারবে, যে কোনো শেপ নিয়ে আসবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ওদের মধ্যে যারা একটু দুর্বল কাইন্ড, শেপ শিফটার যারা, ওদের মধ্যে কিন্তু কাইন্ড আছে, পশু আছে, ওদের মধ্যে শক্তিশালী কাইন্ড আছে, কিছু আছে বাতাসে উড়ে, কিছু আছে অনেক বয়স্ক। তো ওদের মধ্যেই যারা আছে শেপ শিফটার, তাদের মধ্যে দুর্বল কাইন্ড আছে। দুর্বল যারা আছে তারা কিছুটা দেখা যাচ্ছে যে ভেজাল রয়ে যায় ওরা শেপ শিফট করার পরে। এর জন্য অনেকে আমরা দেখি যে পাটা উল্টা বা এরকম কিছু একটা। হ্যাঁ, তো এই জিনিসগুলা সম্বন্ধে যতটুকু আমি স্টাডি করে পাইছি সেগুলো আপনাদের বললাম। আর এই জমিদার বাড়ি সংক্রান্ত যে এই যে একটু আগে তানভীরের ঘটনা যে বললাম, যে এখানে জমিদার বাড়ি নিয়ে যে আলাপ হলো, এই কারণেই এত কিছু ডিসকাস করা। ঠিক তখনই আয়নাটার দিকে চোখ যেতেই আমার কলিজা যেন ছিঁড়ে গেল। বাইকের হেডলাইটের আলোয় আমার পিছনের লুকিং গ্লাসে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম রাস্তায় কোনো জোনাকি নেই। ওই জোনাকের আলো বলে যা ভাবছিলাম সেগুলো আসলে শত শত উপড়ে নেওয়া জ্বলন্ত চোখ, যা শূন্যে ভাসছে। আর আমার কাঁধে রাখা সেই হাত দুটোর নখগুলো মুহূর্তের মধ্যেই 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়ে আমার চামড়াগুলো ভেদ করে ভেতর ঢুকে গেল। একটা তীব্র পচা গ্লাসের গন্ধে আমার ফুসফুস অবশ করে দিচ্ছিল। তখনই আমার কানের একদম কাছে এসে একটা ভেজা চ্যাপ্টা গলা ফিসফিস করে হেসে উঠল
এবং বলল, এত রাতে আমাদের এলাকায় একা একা বাইক চালাচ্ছিস? আজ রাতে তুইও আমাদের মতো জোনাকি হয়ে এখানেই থেকে যাবি। আমার নাম মোহাম্মদ ফয়সাল আহমেদ। এই ঘটনা ঘটেছিল 2025 সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে। আমি কুষ্টিয়া শহরে হাউজিং এলাকায় থাকি এবং পেশায় আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কাজের প্রয়োজনে মাঝে মাঝেই আমাকে নিজস্ব মোটর সাইকেলে করে ঝিনাইদহ সদরে যেতে হতো। সেদিন ছিল একটা গুমোট মঙ্গলবার। ঝিনাইদহের একটা ক্লায়েন্টের অফিসিয়াল কাজ শেষ করতে করতে আমার রাত প্রায় 11টা বেজে গেল। কুষ্টিয়া ফেরার প্রধান হাইওয়েটা বাদ দিয়ে আমি একটু শর্টকাটের আশায় হরিণাকুণ্ডুর ভেতরের গ্রামীণ পিচ ঢালার রাস্তা দিয়ে ধরলাম। আমি জানতাম রাস্তাটা একটু নিরিবিলি, কিন্তু রাত 12টার দিকে যে পরিস্থিতিটা এতটা ভয়ানক হয়ে উঠবে সেটা আমার ধারণার বাইরে ছিল। রাস্তার দুপাশে মাইলের পর মাইল শুধু ধানের ক্ষেত, আর মাঝে মাঝে দু একটা বিশাল শ্যাওরা ও বাঁশঝাড়। হুট করেই চারপাশটা কেমন যেন ভারী কুয়াশায় ঢেকে গেল। সেপ্টেম্বর মাসে এমন ঘন কুয়াশা হওয়াটা খুব অস্বাভাবিক ছিল। কুয়াশা এতটাই তীব্র ছিল যে আমার বাইকের হাই বিম লাইটেও সামনে 10 ফিট রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল না। বাধ্য হয়ে আমি বাইকের গতি কমিয়ে 20 নামিয়ে নিয়ে এলাম। ঠিক তখনই আমি লক্ষ্য করলাম রাস্তার দুপাশের বাঁশঝাড় আর ধানের ক্ষেত থেকে হাজার হাজার জোনাকি পোকা একসাথে জ্বলছে আর নিভছে। সবুজ আর হলুদ রঙের সেই আলোয় পুরো রাস্তাটা কেমন যেন মায়াবী এবং একই সাথে থম থম লাগছিল। হঠাৎ করেই আমার বাইকের ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। হেডলাইট, হর্ন, ডিজিটাল মিটার সব এক পলকে ডেড হয়ে গেল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। আমি বাইকটা রাস্তার পাশে স্ট্যান্ড করে পকেট থেকে ফোনটা বের করতে যাব, ঠিক তখনই আমার পেছন থেকে একটা শুকনো পাতা মচকে যাওয়ার মতো শব্দ হলো, খচ করে। আমি চমকে উঠে ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে পিছনে ফিরলাম। দেখলাম যে কুয়াশা আর জোনাকির আলো ছাড়া পিছনে কিচ্ছু নেই। নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো কোনো শিয়াল বা বন বিড়াল হবে। আমি আবারও বাইকটা স্টার্ট দেওয়ার জন্য কিক মারতে লাগলাম। পরপর 3-4টা কিক দেওয়ার পর অলৌকিকভাবে আমার বাইকটা স্টার্ট নিল, এমনকি হেডলাইটটাও জ্বলে উঠল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে যেই না এক্সিলারেটরে মোচড় দিতে যাব, ঠিক তখনই অলক্ষ্যে কেউ একজন আমার বাইকের পেছনে সিটে এসে বসল এবং বাইকের পেছনের অংশটা এতটাই ডেবে গেল যে মনে হলো অন্তত 150 কেজির কোনো ভারী বস্তা, যে এই বস্তাটা কেউ পেছনে চাপিয়ে দিয়েছে। একই সাথে আমার 2 কাঁধের ওপর এসে পড়ল বরফ শীতল দুটো হাত। হাত দুটো এতটাই ঠান্ডা ছিল যে জ্যাকেটের ওপরে দিয়েও আমার মনে হলো কেউ সরাসরি আমার হাড়ে বরফ ছোঁয়াচ্ছে। ভয়ে আমার পুরো শরীর অবশ হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। আমি কোনো মতে সাহস সঞ্চয় করে বাইকের লুকিং গ্লাসের দিকে তাকালাম, আর তখনই আমার চোখের সামনে ভেসে উঠল সেই হাড় হিম করার দৃশ্য, যা আমি আগেই বলেছি। লুকিং গ্লাসে পিছনে কোনো মানুষের অবয়ব ছিল না, শুধু দুটো কুচকুচে কালো লম্বা হাত আমার কাঁধে
আমার কাঠটাকে খামচে ধরে রাখছে। আর চারপাশের ওই জোনাকিগুলো আসলে কোনো জোনাকি ছিল না, ওগুলো ছিল শত শত উপড়ে নেওয়া মানুষের জ্বলন্ত চোখ, যা কুয়াশার মধ্যে শূন্যে ভাসছিল। তো আমার কানের কাছে সেই ভেজা বিকৃত গলাটা আবারও ফিসফিসিয়ে উঠল, বলল, আজ রাতে তুইও যাবি আমাদের মতো জোনাকি হয়ে। তার মুখের সেই তীব্র পচা গন্ধটা আর বাতাসের হিমশীতল ঠান্ডা আমাকে প্রায় অচেতন করে ফেলছিল। বাইকের এক্সেলারেটরটাও জ্যাম হয়ে সর্বোচ্চ গতিতে মোচড় খেয়ে রইল। বাইক তখন আমার নিয়ন্ত্রণে মোটেও নেই। ওটা তীব্র গতিতে রাস্তার পাশের একটা বিশাল অন্ধকার বাস ছাড়ের দিকে ছুটতে চলল। আমিও বুঝতে পারলাম যে আজকে আমার মৃত্যু অবধারিত। ঠিক যখন বাইকটা বাস ছাড়ের ধারালো কঞ্চের ভেতর ঢুকে যাবে, আমি আমার সমস্ত শক্তি দিয়ে শেষবারের মতো চিৎকার করে উঠলাম, ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও। আল্লাহর নাম মুখে দিয়ে বের হওয়ার সাথে সাথেই পিছনের সেই ভারী ওজনটা এক ঝটকায় গায়েব হয়ে গেল। একটা তীক্ষ্ণ কান ফাটানো অমানসিক চিৎকারে বাতাসে মিলিয়ে গেল। বাইকের নিয়ন্ত্রণটা ফিরে পেয়ে আমি হার্ট ব্রেক কষলাম। বাইকটা উল্টে গিয়ে আমি রাস্তার পাশে ধানের খেতে আছড়ে পড়লাম। পরদিন ভোরবেলা স্থানীয় কৃষকরা আমাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সুস্থ হয়ে আমি তখন গ্রামের মাতব্বর মজিদ মিয়াকে এই ঘটনা খুলে বলি। তখন তিনি দীর্ঘ শ্বাস ফেলে বলেছিলেন, বাবা, তুমি বরাত ভাগ্যের জোরে বেঁচে গেছো। আজ থেকে প্রায় 5 বছর আগে ওই বাঁশঝাড়ের মাথায় বজ্রপাতে একসাথে 7 জন কৃষক মারা গিয়েছিল, যাদের লাশগুলো চেনার কোনো উপায় ছিল না। তারপর থেকে অমাবস্যার আশেপাশে ওই রাস্তার কুয়াশা নামলে কেউ আর আস্ত বাড়ি ফেরে না। ওখানকার জোনাকিগুলো আসলে সাধারণ কোনো পোকা না, ওটা আসলেই অন্য কিছু। আজও মাঝরাতে যখন আমি বাইরে জোনাকি পোকার আলো দেখি, আমার চোখের সামনে ভেসে ওঠে সেই কুয়াশায় ঘেরা রাস্তা আর কাঁধের উপর চেপে বসা সেই বরফ শীতল নৌকোলের স্পর্শ। মনে হয় এই বুঝি পিছনের সিট থেকে কেউ আবার ফিসফিসিয়ে বলে উঠবে, আজকে তোমাকে সাথেই নিয়ে যাব। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের টপ ভূত এফএমের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম নতুন নতুন সকল ভয়ানক ঘটনা আমাদের টপ ভূত এফএমের চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। আর আমরা চাইবো যে আপনারা আমাদের সাথে থাকুন এবং প্রতিদিন টপ ভূত এফএম কী ধরনের ঘটনা আপনাদের দিচ্ছে সেগুলো ঘটনা আপনারা উপভোগ করুন। প্রতিনিয়ত আমি একটা কথাই বলতে চাই, আমি প্রতিদিন আপনাদের জন্য কঠোর পরিশ্রম করছি, ঘটনা বানাচ্ছি, আপনারা ঘটনা শুনবেন। আশা করি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ঘটনাটি চালু করে শেয়ার করে দেন এবং ঘটনাটি যদি এখন না শোনেন পরে শোনার জন্য হলেও সেই ঘটনাটি আপনারা একটু সেভ করে রাখবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।